আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের এমসিকিউ ওয়ান শট ক্লাসে আপনাকে স্বাগতম। এই ক্লাসটা কাদের জন্য? এই ক্লাসটা হচ্ছে আমার ব্যাচ প্রতিজ্ঞার স্টুডেন্টদের জন্য, যাদেরকে আমি এই চ্যাপ্টারটা 25-26টা ক্লাসে পড়াইছি। এই ক্লাসটা যারা 26 ব্যাচের তারাও দেখতে পারবেন, আর যারা এই চ্যাপ্টারটা আগে কারো কাছে পড়ছেন তারা দেখলে বেটার হবে। কারণ এই চ্যাপ্টারটা অনেক ডেপথের একটা চ্যাপ্টার। শুধু শুধু এমসিকিউগুলো সলভ না করে অবশ্যই বেসিকটা আগে পড়ে তারপর এমসিকিউ সলভ করলে বেটার। ওকে, সো আমরা যেহেতু সব কিছু পড়ছি, আমাদের স্টুডেন্টদেরকে পড়াইছি, সো আমরা এই ক্লাসটা এখন ওয়ান শট হিসেবে নিতেই পারি। কেউ ওয়ান শটের উপর ডিপেন্ডেন্ট হবেন না। অবশ্যই অবশ্যই 25-26টা ক্লাস করবেন। যেই যেই ভাইয়ার বা যেই টিচার একাডেমিক ব্যাচে থাকেন তার ক্লাসে করলেই হবে। ওকে, আর যদি আমাদের ক্লাস পছন্দ হয়ে থাকে আমাদের কাছে ভর্তি হতে পারেন। আসুন, আমরা সবার আগে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ব্রেকডাউনটা দেখব। এইচএসসি 25 সালে এই জায়গা থেকে কয়টা প্রশ্ন আসছে একটু ভালো করে তাকান, দেখেন, একটু দেখেন। ঢাকা বোর্ডে 7টা প্রশ্ন আসছে। আচ্ছা, কুমিল্লা বোর্ডে 7টা প্রশ্ন আসছে। ওকে, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড সব জায়গায় 7টা আসছে। রাজশাহী বোর্ড আর সিলেট বোর্ড 8টা আসছে। ও মা, ময়মনসিংহ বোর্ডে 11টা আসছে। ওকে, আর দিনাজপুর বোর্ডে 7টা আসছে, মাদ্রাসা বোর্ডে 8টা আসছে। তার মানে আমি যদি 10টা বোর্ডের কথা চিন্তা করি, 10টা বোর্ডে প্রশ্ন আসছে কয়টা? 77টা। কয়টা করে প্রশ্ন আসছে? 77টা প্রশ্ন আসছে। অ্যান্ড খেয়াল করেন, আপনি যদি অ্যাভারেজ চিন্তা করতে চান, অ্যাভারেজ যদি চিন্তা করতে চান তখন আপনি দেখবেন যে ভাইয়া, মানে প্রত্যেকটা বোর্ডেই দেখেন 7টা থেকে 8টা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসেই, তাই না? 7টা থেকে 8টা প্রশ্ন এই চ্যাপ্টারটা থেকে আসবেই। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য এই চ্যাপ্টারটা একটা ভাইটাল রোল প্লে করে, করে কি না করে? সো এই চ্যাপ্টারটা কখনোই স্কিপ করা যাবে না। আমরা এখন কি করব অ্যাকচুয়ালি, আমরা 2025 সালে আসা এই 77টা প্রশ্ন সলভ করব, এতটুকুই। এটা আমাদের কাজ, আর কোনো কাজ নেই। বুঝা গেছে? 2025 সালে আসা 77টা প্রশ্ন আমরা সলভ করব, যতক্ষণ লাগুক লাগুক, কোনো সমস্যা নেই। ওয়ান মোর থিং, যদি কোনো একটা প্রশ্ন পড়াইতে গেলে আমাদের অনেক বেসিক দিতে হয়, আমরা বেসিকটা দিয়ে নিব। আর যদি নর্মালি হয়ে যায়, হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তো এখন আমাকে একটু বলেন যে অল গুড, আমরা কি স্টার্ট করতে পারি এমসিকিউগুলা? বলেন। ওকে, আমার মনে হয় এমসিকিউগুলো স্টার্ট করতে পারি, এটা আমাদেরই লাভ, যেহেতু আমরা এই চ্যাপ্টারটা শেষ করছি, তাই না? আসেন তাহলে বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। আমরা একদম র ফাইলে চলে যাব, একদম র ফাইলে চলে যাব ভাইয়া। হ্যাঁ, এই যে এই যে একদম র ফাইলে চলে গেলাম। আমরা এই র ফাইল থেকে ধরে 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 অ্যান্সার করব। ওকে, কে জানি বলছে ভাই আগে এই চ্যাপ্টারটা না পড়ে শুধু ওয়ান শট করলে কি কভার হবে? থাপ রায় দাঁত ফালাই দিব। এই মিয়া, তুমি কি 26 ব্যাচ না 27 ব্যাচ? তুমি যদি 26 ব্যাচ হইলে তাইলেও এই কথাটা মানাইতো। তুমি 27 ব্যাচ, তুমি কেন ওয়ান শট করবা? তুমি এইটাও করবা পরীক্ষার আগের দিন রিভিশন পারপাসে, নট এইটা তোমার মেইন চ্যাপ্টার। ওকে, এগুলো বলবা না। হ্যাঁ, এগুলো বললো না। তাহলে আসো চুপচাপ। ওকে, স্টার্ট স্টার্ট। কোন কয়টা প্রশ্ন আসছে আমরা গুনে গুনে দেখবো, সমস্যা নেই। এই যে দেখেন দাগায় রাখছি ভাইয়া, হ্যাঁ দাগায় রাখছি। তো আসেন, আমরা এই প্রশ্নটা করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের একটু উদ্দীপকটা এখানে দিতে হবে। আসেন তো আমরা উদ্দীপকটা এখানে দিই, কেমন? উদ্দীপকটা এখানে দিই, কারণ এটা 1 সেকেন্ড। হ্যাঁ, ধরে ধরে সবগুলো করাই দিচ্ছি ভাইয়া, ধরে ধরে ভাইয়া সবগুলো করাই দিব, কোনো সমস্যা নেই। আরেকটা আসেন, এই যে এই দুইটা প্রশ্ন আসছে, কেমন? এই দুইটা প্রশ্ন আসছে, এটা হচ্ছে 7 নম্বর প্রশ্নটা। তো আগে আমরা এই দুইটা প্রশ্ন সলভ করব, মনোযোগ দিন, তাহলেই হয়ে যাবে। কেমন? আসেন চুপচাপ, একদম চুপচাপ। এখানে কি বলেছে? 1 নাম্বার গ্রুপ আর 4 নাম্বার পর্যায়ে, 1 নাম্বার গ্রুপ আর 4 নাম্বার পর্যায়ে কি আছে বলেন তো? পটাশিয়াম, রাইট? পটাশিয়াম। 1 নাম্বার গ্রুপ 4 নাম্বার 3 নাম্বার গ্রুপ 4 নাম্বার পর্যায়ে কে আছে? স্ক্যান্ডিয়াম। ভালো করে পর্যায় সারণীটা দেখেন, স্ক্যান্ডিয়াম এটা 7 নাম্বার। সাথে কে আছে আমার খেয়াল নাই। ওকে, সাথে কে আছে? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন খুব সম্ভবত। হ্যাঁ, আয়রন, আয়রন এটা খুব সম্ভবত আয়রন। 12 নম্বরে কে আছে? 12 নম্বর আছে জিঙ্ক। তাহলে খেয়াল করেন, আসেন আমরা একটু সলভ করি, মনোযোগ দিন। ঢাকা বোর্ডে আসা এই দুইটা প্রশ্ন একটু সলভ করে ফেলেন। তাহলে এখানে 1 নাম্বার গ্রুপ 4 নাম্বার পর্যায়ে এ উইল বি পটাশিয়াম, এ উইল বি পটাশিয়াম। ওকে, তারপরে
এই এক্স উইল বি স্ক্যান্ডিয়াম। 12 নম্বরটা এই ওয়াই বাদ দেন, জেড ইকুয়াল জিঙ্ক। এটা তো ইজি বলা যাচ্ছে। এবার দেখেন উদ্দীপকের কোন মৌলটি রঙিন যৌগ গঠন করে? রঙিন যৌগ গঠন করবে অবস্থান্তর মৌলরা। রঙিন যৌগ গঠন করবে অবস্থান্তর মৌলরা। তাহলে অবস্থান্তর মৌল এই জায়গায় কে? স্ক্যান্ডিয়াম আর জিঙ্কে অবস্থান্তর। উত্তর হচ্ছে না। তাহলে অবস্থান্তর হচ্ছে এই বান্দা। অবস্থান্তর কি? অবস্থান্তর হচ্ছে এই বান্দা। তাহলে ওয়াই হচ্ছে অবস্থান্তর যৌগ গঠন করবে। এই যে এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ওকে। এরপর আরেকবার পরের প্রশ্নটা একটু দেখেন ভালো করে। এ প্লাসের চৌম্বক ধর্ম নেই। হ্যাঁ, কথা সত্য ভাই। এ প্লাসের চৌম্বক ধর্ম কেমনে থাকবে ভাই? দেখেন তো ভালো করে, এখানে একটা বোঝার বিষয় আছে। এ মানে হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের লাস্টে কি? পটাশিয়ামের লাস্টে হচ্ছে 4s1। পটাশিয়াম প্লাস, এ প্লাস বলছে, তার মানে পটাশিয়াম প্লাস, দ্যাট মিনস 4s1 কিন্তু চলে যাচ্ছে। বাকি যা আছে মানে 3d6 পর্যন্ত সবাই কি জোর না? সবাই কিন্তু জোর। ভালো করে তাকান, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, সবাই জোর। জোর হইলে কি চুম্বক ধর্ম থাকবে? থাকবে না, ডায়া চুম্বক হবে। আমরা জানি জোর হইলে ডায়া চুম্বক। সো ওই সেন্সে আমাদের এ নাম্বারটা, এই যে এইটা কিন্তু কারেক্ট। জেড 2+ দিয়ে গঠিত মৌল বর্ণহীন। অবশ্যই জিঙ্ক 2+ দিয়ে গঠিত মৌল বর্ণহীন। কেন? কারণ জিঙ্ক অবস্থান্তর না। জিঙ্ক অবস্থান্তর না। ওকে, এটাও কারেক্ট। ওকে। আর ওয়াই মৌল পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। ইয়েস, ওয়াই কি? ওয়াই হচ্ছে অবস্থান্তর। অবস্থান্তররা কি করতে পারে? পরিবর্তনশীল জারণ মান ধারণ করতে পারে। ফেরাস, ফেরিক। যদি এটা কপার হইতো, কিউপ্রাস, কিউপ্রিক হইতো কিনা? হইতো। Mn2+, Mn4+ হইতো কিনা? হইতো। তার মানে এখানে কয়টা কারেক্ট? তিনটাই কারেক্ট। ওকে, আমাকে একটু বললেন 6-7 ডান, বলেন 6-7 ডান তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। ওকে, ডান। ওকে ওকে, এবার আসেন, মনোযোগ দিয়েন। হ্যাঁ, এইবার দেখেন, এটা এই ক্লাসের ভিতরে করাইছি। এটা ক্লাসের ভিতরে করাইছি, ভালো করে পড়বো এই জায়গাটা। এই জায়গাটা একটু ভালো করে পড়বো। কি পড়বো? BF4- এর কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন কোনটি? BF4- দেখেন তো পড়াইছিলাম কিনা। BF3, BF3 হচ্ছে sp2, আর BF4- হচ্ছে sp3, sp3। BF4- হচ্ছে sp3। ওকে ভাইয়া আসেন একবার একটু করি, হাতে হাতে কলমে করে দিই, আপনার মনে আছে কিনা চেক করি। BF4- দেখেন তো আমরা এইভাবে শিখছিলাম কিনা। ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? বোরনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? প্রথমে 2টা, পরে 3টা, রাইট? 3টা না? 3টা। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন 3টা। এই জায়গায় মাইনাস আছে তাই 1 যোগ হয়। ফ্লোরিনের শেয়ার ইলেকট্রন কয়টা? 4টা। তাহলে 4 একে 4, মানে একটা শেয়ার ইলেকট্রন 4টা আছে, তাইলে 4 একে 4, আর এই জায়গায় 4। ক্লিয়ার? ওকে। এবার লোন ইলেকট্রন কয়টা? লোন ইলেকট্রন কয়টা? 4 থেকে 4 বিয়োগ দিলে 0, তাহলে লোন পেয়ার কয়টা? 0। সিগমা বন্ড কয়টা ভাইয়া? সিগমা বন্ড কয়টা? সিগমা বন্ড 4টা। তাহলে 0 + 4 মানে কত? 4। 4 মানে হচ্ছে sp3। পড়াইছি। ওকে, এবার একটু আর সাথেরগুলো একটু মনে করে দেখেন তো ভাইয়া। BF3, AlCl3, BCl3, এগুলো কি? এগুলো হচ্ছে sp2। আর BF4- আর AlCl4- এরা কি? এরা হচ্ছে sp3। মনে করে দেখেন পড়াইছিলাম কিনা। আমার মনে হয় পড়াইছি। ওকে ওকে ওকে, এবার আসেন, মনোযোগ দিয়েন। আমাকে একটু বলেন যে ভাইয়া এই যে 8 নাম্বার কি ডান? বলেন 8 নাম্বার ডান। এবার 9 নাম্বার, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে। অন্ত আণবিক পড়াইছি কিনা? হাইড্রোজেন বন্ধনের ভিতরে অন্ত আণবিক পড়াইছিলাম না? আন্ত মানে পাশাপাশি, আর অন্ত মানে নিজের ভিতরে। আমরা একটু পড়ি। অর্থোনাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল চিনা চিনা লাগে? অর্থোনাইট্রোটোলুইন, অর্থোনাইট্রোটোলুইন ভাই, এটাও তো চেনা চেনা লাগে, রাইট? অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড। ওকে ফাইন, আপনি যেটা যেটা চিনেন ওইটা আগে দেখেন, আর যেটা যেটা চিনেন না ওইটা বাদ। অর্থোনাইট্রোফেনলকে চিনেন কিনা? হ্যাঁ ভাইয়া চিনি। আমরা একটু চেক করি, আসেন। এই যে প্রত্যেকটা পড়া রিভিশন দিতে হবে, মনে করে মনে মনে করে পড়তে হবে। আসেন তাহলে আসেন, অর্থোনাইট্রোফেনল, মনোযোগ দিয়েন বাবা, হ্যাঁ মনোযোগ দিয়েন। অর্থোনাইট্রোফেনল, এটা হচ্ছে ফেনল, আর এটা হচ্ছে অর্থ পজিশন মানে কি? নাইট্রো। অর্থোনাইট্রোফেনল। তাহলে দেখেন তো এই জায়গাতে কি? এই জায়গাতে কি হাইড্রোজেন বন্ড আছে না? হ্যাঁ আছে, মনে আছে? ওকে,
তারপর আরেকটা কি ছিল, অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড, রাইট, অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড। এই যে এটার নাম ছিল বেঞ্জালডিহাইড আর এটা ছিল অর্থো হাইড্রোক্সি। এবার আসেন তো দেখেন তো মনে পড়ে কিনা, এই দুইটা কি আমাদের উদাহরণে ছিল? এই খেয়াল করেন, দেখা যাচ্ছে না সব কিছু? এক সেকেন্ড আমি একটু চেক করে নিই, আই গেস দেখা যাচ্ছে। ওকে, দেখেন এই দুইটা জিনিস কি আমাদের সিলেবাস মানে আমাদের স্লাইডের ভিতরে ছিল? উত্তর হচ্ছে ছিল, রাইট। তাহলে দেখেন তো এই যে অর্থো নাইট্রোটলুই ফেনল আর অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড এই দুটো আমাদের সিলেবাসে ছিল। সো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে 1 আর 3, 1 আর 3। ডান ডান। এবার আসেন পরেরটা, তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটা? আমরা জানি তড়িৎ ঋণাত্মকতার লিস্টটাও পড়াই দিয়েছিলাম, মনে করে দেখেন আমি প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি। ওকে, দেখেন তো ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত ছিল? 4। ক্লোরিনের কত ছিল? 3। ব্রোমিনের কত ছিল? 2.8। আয়োডিনের কত ছিল? 2.5। ফ্লোরিন থেকে সরেন, অক্সিজেন, নাইট্রোজেন, রাইট। অক্সিজেনের কত? 3.5। নাইট্রোজেনের কত? 3। কার্বনের 2.5, বোরনের কত? 2.2, আর এটা হাইড্রোজেন 2.1। এরকম ছিল না? এরকম ছিল। এখন আসেন আপনার এখানে কে কে আছে, এখানে কে কে আছে দেখেন। এই ফ্লোরিনের কত? 4, অক্সিজেনের 3.5, ক্লোরিনের 3, কিন্তু 3। আয়োডিন এটা তো ঠিক আছে, এইটাই তো ঠিক আছে, বাকিগুলো আর চেক করারই দরকার নাই, বুঝছো? বাকিগুলো চেক করারই দরকার নাই। 10-এর 1 হবে, এটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে অলরেডি। ফ্লোরিনের দেখো 4, এটা 3.5, আর এটা কত? এটা হচ্ছে 3। বুঝা গেছে কিনা? সো এটা অলরেডি ঠিক আছে, বুঝা গেছে? ওকে ওকে, ডান ডান। তারপরে ওকে, এবার এইটা মনোযোগ দিও। আচ্ছা এই যে তোমরা খেয়াল করো বাবা, মোলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন কি তোমাদের পড়ানো হয়েছে? হ্যাঁ পড়ানো হয়েছে। ওইটার এমসিকিউ ক্লাস দিচ্ছি। এটা কি দোষ হচ্ছে নাকি ঠিক হচ্ছে বলো? চুপচাপ ক্লাস করো, দুষ্টামি করো না। দেখো 3টি মৌল পি কিউ আর যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 4, 12, 20। দেখো 3টা মৌল পি কিউ আর, এই যে পি এর পারমাণবিক সংখ্যা দিছে 4, তাহলে পারমাণবিক সংখ্যা 4 মানে কার বলো তো? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে বি, বেরিলিয়াম। তারপরে ম্যাগনেসিয়াম, দেখো 12 নাম্বার হচ্ছে কিউ হচ্ছে ম্যাগনেসিয়াম, আর আর হচ্ছে 20 মানে ক্যালসিয়াম। ওকে চিনি ওদেরকে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ওরা একই গ্রুপে আছে, রাইট, ওরা একই গ্রুপে আছে। এবার আসো, P2+ ও Q2+ শিক্ষা পরীক্ষায় বর্ণ দিতে পারে না, উত্তর হচ্ছে ইয়েস। আমরা জানি বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের আয়ন শিক্ষা পরীক্ষায় বর্ণ দিতে পারে না। ওকে ওকে। তারপর পোলারায়ন ক্ষমতা বৃদ্ধির ক্রম, পোলারায়ন ক্ষমতার বৃদ্ধি ক্রম, এইটা তো ভাইয়া আমরা একটু ফাজানের নীতিতে ঘুরে আসো। এই ফাজানের নীতিটা একটু ঘুরে আসো বাবা, আসো ফাজানের নীতিটা একটু পড়াই ফেলি, ফাজানের নীতিটা একটু পড়াই ফেলি, আসো ফাজানের নীতি আসো। দেখো ফাজানের নীতি কি বলেছিল, প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করে দিচ্ছি, দুষ্টামি করার কোনো জায়গা নাই, বুঝছো? ফাজারের নীতি আসো। তাহলে আসো, এখানে কি দেওয়া আছে? বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, আর ক্যালসিয়াম 2+। ওকে ডান এতটুকু? হ্যাঁ হ্যাঁ ডান। তাহলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এখন আমরা কি জানি? আমরা জানি পোলারায়ন বৃদ্ধির ক্ষমতা মানে কি? সমযোজী ধর্ম, রাইট। পোলারায়ন বাড়া মানে কি? সমযোজী। সমযোজী বাড়ে কি? ক্যাটায়নের আকার ছোট হইতে হয়, ক্যাটায়নের আকার ছোট। ক্যাটায়ন যদি ছোট হয় কি হয়? ক্যাটায়ন যদি ছোট হয় তার পোলারায়ন বেশি হয়, তাই না? পড়াইছি কি না? পড়াইছি, তার পোলারায়ন বেশি হয়। ডান ডান। এবার আসো দেখো তো এখানে কি বলেছে, এখানে বলেছে R2+Q2+Pu, মানে পরেরটা আগে দিছে, আর মানে কিন্তু পরেরটা, ওকে আর মানে পরেরটা। তাহলে আর কি দেখো তো, ক্যালসিয়াম 2+, এই যে এটা হচ্ছে আর, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে পি। তাহলে P2+, Q2+, আর R2+। তাহলে R2+, Q2+, P2+, এইটা দিছে, এটা কি ঠিক? না ঠিক না। কেন? কারণ ক্যাটায়নের আকার ছোট হইলে পোলারায়ন ধর্ম বাড়বে, বাট এখানে কি ক্যাটায়নের আকার ছোট না বড়? এটা বড়, তার মানে এটা ভুল। বুঝা গেছে? ক্যালসিয়ামের সাইজ বড়, বাট তোমারে কি বলছি, ক্যাটায়নের সাইজ যদি ছোট হয় তাহলে পোলারায়ন বৃদ্ধি পাবে। এখানে কি ছোটটা নাকি বড়টা? বড়টা, তার মানে এটা ভুল। ওকে ভুল। তাহলে আমাদের অলরেডি সলভ হয়ে গেছে। কেমনে দেখো, এই যে 2 নাম্বারটা ভুল, তাহলে 1 কারেক্ট আর 3 কারেক্ট। দেখো 1 আর 3 কারেক্ট হবে।
বুঝা গেছে? আর কিছু সলভ করার দরকার আছে? দরকার নাই। আসো তারপরে এই যে দেখো, আচ্ছা এটা উচ্চধর্মী হবে না, এটা হবে উভধর্মী, বুঝছো? এই এটা হবে উভধর্মী। নিচের কোনটি উভধর্মী অক্সাইড? হ্যাঁ, উভধর্মী অক্সাইড। আচ্ছা আমরা বলছিলাম অক্সাইড অনেক ধরনের আছে, অম্লধর্মী অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড, পলি অক্সাইড, সাব অক্সাইড, সুপার অক্সাইড, উভধর্মী অক্সাইড। নিচের কোনটি উভধর্মী অক্সাইড দেখো তো? এই যে জিঙ্ক অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড। কেন? বাকিগুলোর লজিকগুলো একটু দিয়ে দিই। সালফার ট্রাই অক্সাইড ও সালফিউরিক অ্যাসিড তৈরি করে, মানে অম্লধর্মী অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড ও কি মাটিতে থাকে, ক্ষারীয়, ক্ষারীয় অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড মাটিতে থাকে, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্ষারীয় অক্সাইড। আর এই যে দেখো জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড কি? জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনা, তারপরে বেরিলিয়ামের অক্সাইড, এগুলো কি? এগুলো উভধর্মী ছিল, মনে আছে? পড়াইছিলাম। তাহলে জিঙ্ক অক্সাইড হচ্ছে আমাদের উভধর্মী অক্সাইড। বুঝা গেছে? এগুলো ক্লাসের মধ্যে করানো হয়েছে। ওকে, তাহলে এবার আমরা একটু চেক করি। দেখো টোটাল কয়টা প্রশ্ন হইল? 24, 13 নাম্বার 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। ঢাকা বোর্ডে 7টা প্রশ্ন। কারো কি সলভ করা বাকি আছে নাকি বাকি নাই? বলো বলো ভাইয়া, ঢাকা বোর্ডে 7টা প্রশ্ন হয়ে গেছে। এরপর আমরা কুমিল্লা বোর্ডে মুভ করব। আগে বলো ভাইয়া, ঢাকা বোর্ড ডান, তাড়াতাড়ি বলো, এখন বলো ঢাকা বোর্ড ডান, তাড়াতাড়ি। আচ্ছা তোমরা এত কথা বলছো কেন বাবা? এত কথা বলো না, নিজেরা নিজেরা কথা বলে লাভ আছে? তোমরা ইন্টারে পড়ো না? ওকে, এখন হচ্ছে আমরা কুমিল্লা বোর্ড 25-এ চলে যাব, তাড়াতাড়ি। ডান ভাইয়া? আমার মনে হয় ডান। মানে এই যে তোমার কি বলে এটাকে, ঢাকা বোর্ডের এমসিকিউ গুলো কি ডান? উত্তর হচ্ছে ডান, ডান, ডান। ওকে, ঢাকা ডান, সুন্দর, ভেরি গুড। এবার আসো আমরা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025 একটু হাত দিই। কুমিল্লা বোর্ড 2025, আসো কুমিল্লা বোর্ড 2025-এ যাই। দেখো কোন 3 নাম্বার 4 নাম্বার প্রশ্ন, আমি কিন্তু এখানে সব দাগায় রাখছি বাবা, বুঝছো? আমি কিন্তু এখানে সব দাগায় রাখছি, একটু মনোযোগ দিও কেমন। কোন মৌলের ক্ষেত্রে দ্বিতীয় আয়নীকরণ শক্তি সর্বোচ্চ? এই তো মারছে রে, এটা আবার কোন ধরনের প্রশ্ন? দ্বিতীয় আয়নীকরণ শক্তি সর্বোচ্চ, এটা তো আবার একটু বেশি জ্ঞানজাইমা প্রশ্ন। আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি সর্বোচ্চ, এই প্রশ্নটা যখন তুমি পড়ছো, এই প্রশ্ন কিন্তু সবাই পারবে না, এই প্রশ্ন কিন্তু সবাই পারবে না, আগে বুঝছো। হ্যাঁ, ওকে ওকে, আসো দেখো কোন মৌলের দ্বিতীয় আয়নীকরণ শক্তি সর্বোচ্চ। এখন দ্বিতীয় আয়নীকরণ শক্তি সর্বোচ্চ বলছে, এই যে ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন দিতে পারে? 2টা দিতে পারে। ক্যালসিয়াম কয়টা ইলেকট্রন দিতে পারে? 2টা দিতে পারে। তাই আমরা ওদেরকে নিয়ে চিন্তা করব না। যারা 2টা দিতে পারবে না তাদেরকে নিয়ে চিন্তা করব। দেখো সোডিয়ামও দিতে পারে না, পটাশিয়ামও দিতে পারে না। ওরা কি 2টা করে ইলেকট্রন দেয় নাকি একটা করে দেয়? একটা করে ইলেকট্রন দেয়। তাহলে সোডিয়াম আর পটাশিয়াম নিয়ে আমাদের চিন্তা থাকবে, এটা হচ্ছে মূল কথা। কি বলেছি? সোডিয়াম আর পটাশিয়াম নিয়ে আমরা চিন্তা করব। কেন? কারণ ওরা 2টা দিতে পারে না। দিতে পারে কারা? দিতে পারে কিন্তু ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম 2টা করে ইলেকট্রন দিতে পারে। তাই আমরা চিন্তা করব কাকে? সোডিয়াম আর পটাশিয়ামকে নিয়ে। এবার আসো ভালো করে তাকাও, বুঝো, এই জায়গাতে পড়ালেখা, বুঝো বুঝো। হ্যাঁ, সোডিয়াম, সোডিয়াম প্রথমে একটা ইলেকট্রন দিল, সোডিয়াম প্লাস হইল, আর সোডিয়াম প্লাস থেকে আরেকটা ইলেকট্রন চলে গেল, সোডিয়াম 2 প্লাস হইল। আবার পটাশিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিল, পটাশিয়াম প্লাস হইল, পটাশিয়াম আরো একটা ইলেকট্রন দিয়ে দিল, তাহলে পটাশিয়াম 2 প্লাস হইল। এটা এটা সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি, এটা পটাশিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি। এটা সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি, এইটা পটাশিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এতটুকু বুঝছি? হ্যাঁ ভাই বুঝছি। খেয়াল করো, এই জায়গা থেকে এই জায়গায় যাওয়া কি টাফ না? কেন টাফ বলো তো, কেন টাফ? দেখো তুমি বুঝতে পারবা। এই যে সোডিয়াম, এটা কি 3s1 একটা ইলেকট্রন যখন ছেড়ে দিছে, ও কি আর্গনের মতো হয়ে গেছে কিনা? নিয়নের মতো হয়ে গেছে কিনা? মানে বুঝি নাই। দেখো 1s2, 2s2, 2p6, 3s1, এই যখন একটা ইলেকট্রন ছাইড়া দিল, যখন একটা ইলেকট্রন ছাইড়া দিল, তখন ও কি হয়ে গেছে? ও হয়ে গেছে পুরা নিয়নের মতো, রাইট? এখন এই জায়গা থেকে ইলেকট্রন ছাড়া কি অনেক কষ্ট না? হ্যাঁ ভাই কষ্ট। এই জায়গা থেকে ইলেকট্রন ছাড়া অনেক কষ্ট না? এটা নিষ্ক্রিয় গ্যাস না? নিষ্ক্রিয় গ্যাস, ইলেকট্রন ছাড়া কষ্ট। আবার এই জায়গার দিকে তাকাও, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। ও যখন একটা ইলেকট্রন ছাইড়া দিল, ও যখন একটা ইলেকট্রন ছাইড়া দিল, ইলেকট্রন ছাড়লে কেমন হবে? এরকম দেখতে হবে।
এইখান থেকে ইলেকট্রন ছাড়া কি কষ্ট না? হ্যাঁ ভাই ইলেকট্রন ছাড়া কষ্ট। এইখান থেকে ইলেকট্রন ছাড়া কি কষ্ট কিনা? হ্যাঁ ভাই ইলেকট্রন ছাড়া কষ্ট। এইখান থেকে ইলেকট্রন ছাড়া কষ্ট কিনা? হ্যাঁ ভাই ইলেকট্রন ছাড়া কষ্ট। এখান থেকে বুঝা গেছে কিনা? হ্যাঁ ভাই বুঝছি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই দুইজন থেকে এই দুইজনের ভিতরে কোন জায়গা থেকে ইলেকট্রন ছাড়া কষ্ট বেশি কষ্ট বলো তো? কেউ বলতে পারবা? ভাইয়া এই সোডিয়াম প্লাস থেকে ইলেকট্রন ছাড়া বেশি কষ্ট কেন? কারণ সোডিয়ামটা কিন্তু তৃতীয় শক্তি স্তরে ছিল, এখন ও দ্বিতীয় শক্তি স্তরে মানে নিউক্লিয়াসের অনেক কাছাকাছি। দেখো ও 2 নাম্বার শক্তি স্তরে আছে এখন, মানে কি নিউক্লিয়াসের অনেক কাছাকাছি না? আর ও 3 নাম্বারে আছে, নিউক্লিয়াস থেকে একটু দূরে না? নিউক্লিয়াসের কাছ থেকে তুমি ইলেকট্রন টাইনা নিতে পারবা, অনেক কষ্ট হবে না? ইয়েস। তার মানে কোন জায়গায় কষ্ট বেশি হবে? ভাইয়া এই জায়গায় কষ্ট বেশি। কষ্ট বেশি মানে কি? কষ্ট বেশি মানে এনার্জি এখানে কি দিতে হবে? এনার্জি এখানে বেশি দিতে হবে। সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন দেখো কি বলেছি, বলেছে কোন মৌলের ক্ষেত্রে দ্বিতীয় আয়নীকরণ শক্তি সর্বোচ্চ। তাহলে আমরা প্রথমে কি করব? ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামকে বাদ দিয়ে দিব। কেন বাদ দিব? কারণ ওরা 2টা করে ইলেকট্রন দিতে পারে, তো ওদের চিন্তা নাই। এবার যারা দিতে পারে না তাদেরকে নিয়ে চিন্তা করব। এইবার দেখব কে আসলে নিউক্লিয়াসের বেশি কাছে আছে, তার শক্তি বেশি লাগবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সোডিয়াম। বলো তো 4 ডান, তাড়াতাড়ি। ওকে বলো ডান বাবা। ওকে এবার আসো, কোনটি অবস্থান্তর মৌল? কোনটা অবস্থান্তর মৌল? এটা বেশ ভালো প্রশ্ন। দেখো তুমি জানো স্ক্যান্ডিয়াম অবস্থান্তর না, জিঙ্ক অবস্থান্তর না, ভ্যানাডিয়াম অবস্থান্তর শিওর। ভাই ক্যাডমিয়ামটা হইল না কেন? ক্যাডমিয়ামটা হইল না কেন? দেখো জিঙ্কের নিচে কে আছে? জিঙ্কের নিচে আছে ক্যাডমিয়াম, ক্যাডমিয়ামের নিচে আছে মার্কারি, মার্কারির নিচে আছে কপারনিশিয়াম। সো এই জন্য ক্যাডমিয়ামটাও কি না বলো তো? অবস্থান্তর না। জিঙ্ক যেহেতু অবস্থান্তর না তাই ক্যাডমিয়াম অবস্থান্তর না। এটা সহজ প্রশ্ন ছিল, বুঝছো? ওকে ফাইন। এবার আসো দেখি ভাইয়া 4-5 গেল, আর কয়টা প্রশ্ন আছে এখানে? ওমা প্রশ্ন কই? ও এই যে এই জায়গায় প্রশ্ন। আসো আসো আসো। ওকে আর কোনো প্রশ্ন নাই এখানে? ওয়াও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে একটা প্রশ্ন আছে। প্রশ্ন কেন বাদ যাবে? ওকে তাহলে আসো, এর একটা বেশ সুন্দর প্রশ্ন, আমরা একটু সলভ করে আসো। জেনন F4 জেনন টেট্রাফ্লোরাইড অণুর ক্ষেত্রে কুমিল্লা বোর্ডের এই প্রশ্নটা খুবই কুমিল্লা বোর্ডের এই প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন, আসো একটু করি। জেনন টেট্রাফ্লোরাইড অণুর ক্ষেত্রে বন্ধন কোণ 90 ডিগ্রি? জানি না, উত্তর হচ্ছে জানি না। ওকে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা 14 কিনা? এইটাও তো জানি না ভাই। sp3d2 সংকরায়ন, এটা তোমার জানা উচিত। কেন? ওকে আসো দেখো, আমরা আমাদের একটু থিওরিতে চলে যাই, আমরা একটু থিওরিতে চলে যাই। দেখো আমরা তোমাকে কয়টা জিনিস পড়াইছিলাম? বলছিলাম ভাইয়া জেনন F2 মনে রাখতে হবে, জেনন F4 মনে রাখতে হবে, জেনন F6 মনে রাখতে হবে। মনে করে দেখো, এখন এটা কি ছিল মনে আছে? sp3d ছিল, রাইট? ওই যে PCl5 এর মতো করে, রাইট? এটা কি ছিল? এটা sp3d2 ছিল। মনে করে দেখো একটু প্লিজ। আর এটা কি ছিল? এটা ছিল sp3d3, মনে আছে তোমার? হ্যাঁ, 6 আর 1 7, 4 আর 2 6। 4 আর 2 6 মানে জেনন টেট্রাফ্লোরাইড। এই জেনন টেট্রাফ্লোরাইড কেমন ছিল মনে আছে? এই যে এটা ছিল না জেনন টেট্রাফ্লোরাইড? মনে করে দেখো তো, ওই যে 4 আর 2 6, তাহলে 6 হইলে কি sp3d2 হয় কিনা? হ্যাঁ। তাহলে দেখো তো এইখান থেকে আমরা অপশনে কোনটা দিতে পারি, মানে মেইন কথা কোনটা? বন্ধন কোণ 90 ডিগ্রি, এটা কি বলতে পারি? হ্যাঁ পারি। কেমনে বলতে পারি? 4টা জিনিস, 4 নং 360, তাই না? মানে 360 ডিগ্রিতে আছে। sp3d2 সংকরায়ন বিদ্যমান, এটা কি ঠিক আছে? ঠিক আছে। এবার বলছে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা 14। এই জায়গায় একটা পড়ালেখা আছে, এই জায়গাটাতে একটু গ্যাঞ্জাম আছে, বুঝছো? এই দেখা যাচ্ছে সব, এই জায়গাতে একটা গ্যাঞ্জাম আছে, এই গ্যাঞ্জামটা আমি একটু দূর করে দিই। মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা 14, এটা দ্বারা কি বুঝাইছে? প্রথম কথা দেখো, জ্যাননে মুক্ত জোড় কয়টা? ভাইয়া জ্যাননে তো মুক্ত জোড় হচ্ছে 2 2 4টা, এটা কি বুঝছি? জ্যাননে মুক্ত জোড় তো 2 2 4টা। ওকে ফাইন, মুক্ত জোড় বললে ওকে ফাইন ভাইয়া, তাহলে আমাদের মুক্ত জোড় হচ্ছে 2টা জোড় বললে। আর ইলেকট্রন বললে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে এখানে 4। আচ্ছা তাহলে ভাই আর মুক্ত জোড় কি আছে? হ্যাঁ আছে, মুক্ত জোড় থাকবে না কেন? আমরা একটু চেক করি। হ্যাঁ চেক করি। দেখো তো ফ্লোরিনের লাস্টে 7টা ইলেকট্রন না? 7টার ভিতরে এখানে 6টা, এখানে একটা, আর এই জেননের সাথে একটা, তাই না? এরকম না? ওকে ফাইন, তাহলে এগুলো বাদ। আবার আবার সবারই এই জায়গায় কি 3টা করে আছে না? আছে আছে। তাহলে দেখো তো মুক্ত জোড়
ইলেকট্রন বাদ দাও, ইলেকট্রন কথাটা ওয়ার্ডটাই সমস্যা। তাহলে মুক্ত জোর এখানে কয়টা বলো? মুক্ত জোর ফ্রম ফ্লোরিন, ফ্লোরিন থেকে কয়টা আসে বলো? 3, 3 6, তারপরে 9 12। আর জেনন থেকে কয়টা আসে মুক্ত জোর? 2। 12 আর 2 কত? 14। এটা হচ্ছে লোন পেয়ারের সংখ্যা, মানে মুক্ত জোরের সংখ্যা। ইলেকট্রন বইলো না, ইলেকট্রন বললে 28 হয়ে যাবে, বুঝছো? ইলেকট্রন বললে 28 হয়ে যাবে। সো মুক্ত জোর কয়টা? এই মুক্ত জোর কয়টা বলো? মুক্ত জোর হচ্ছে আমাদের, মুক্ত জোর ইলেকট্রন সংখ্যা হবে না এটা, বুঝছো? এটা হচ্ছে মুক্ত জোর সংখ্যা, এভাবে বললে বেটার আর কি, বুঝছো? লোন পেয়ার এক জিনিস, লোন পেয়ার ইলেকট্রনের জিনিস, ডাবল হয়ে যাবে, তাই না? সো মুক্ত জোর সংখ্যা হচ্ছে 14টা, বন্ধন কোণ 90 ডিগ্রি, sp3d2 সংকরায়ন। ওকে ওকে 4। এবার বলো ভাইয়া 8 ডান, তাড়াতাড়ি বলো। এটাতে বুঝতে আর কারো কোনো সমস্যা আছে? বলো, এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, তাড়াতাড়ি। 14, ভেরি গুড। তারপরে আসো, ওকে। এবার হচ্ছে 19 20, ভাইয়া 19 20 দেখো, দেখা যাচ্ছে সবকিছু? আমার মনে হয় দেখা যাবে, আসো। ওকে ডান ভাইয়া। কোশ্চেনটা ইলেকট্রন বলা থাকলো, জোর ধরে অ্যান্সার করব। আরে এটা কোশ্চেনে ভুল আছে আর কি, নাইলে তো 14 আসে না। 14 সংখ্যাটা আসছে কোন জায়গা থেকে? লোন পেয়ার দেখে আসছে, তাই না? তুমি আগে লোন পেয়ার বের করবা, তারপরে দেখবা, মানে ওদের নিয়ত তো আসলে বুঝি আমরা, তাই না? আসো এবার এখানে কি বলছে? 19 আর 20 নাম্বার। তাহলে আসো কুমিল্লা বোর্ডের এই 19 আর 20 নাম্বার প্রশ্নটা আমরা একটু সলভ করি। কি বলেছে এখানে? LMXZ প্রচলিত। ওকে, আমরা আমরা আমাদের মতো করে দেওয়ার ট্রাই করি, তাইলেই তো হয়ে যায়, তাই না? 2 নাম্বার গ্রুপ আর 2 নাম্বার পর্যায়ে, তার মানে কি লিথিয়ামের পরেরটা মানে বেরিলিয়াম, তার মানে এটা হচ্ছে বেরিলিয়াম। 15 নাম্বার গ্রুপ 2 নাম্বার পর্যায়ে, 15 নাম্বার গ্রুপ মানে কি নাইট্রোজেন না? নাইট্রোজেন। 16 নাম্বার গ্রুপ মানে অক্সিজেন। 17 নাম্বার গ্রুপ 3 নাম্বার পর্যায়ে মানে ক্লোরিন। আর 2 নাম্বার গ্রুপ বেরিলিয়ামের নিচে কি আছে? বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম। ওকে এবার আসো, বলছে কোন যৌগটি পাওয়া যাবে না? ওমা, এটা আবার কেমন প্রশ্ন? কোন যৌগটা পাওয়া যাবে না? LY মানে বেরিলিয়াম অক্সাইড, এই যে যোজনী 2 2 কাটাকাটি চলে গেছে, এটা পাওয়া যায়। M3X2 ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম নাইট্রাইড, হ্যাঁ ভাইয়া পাওয়া যায়, ভাইয়া পাওয়া যায়। XZ3, এক্স কোনটা? নাইট্রোজেন। জেড কোনটা? NCl3, হ্যাঁ NCl3 দুনিয়াতে আছে। XZ5 মানে NCl5, এটা তো ভাইয়া দুনিয়াতে নাই। তাহলে কোন যৌগটা পাওয়া যাবে না? NCl5 পাওয়া যাবে না, মানে XZ5 হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? ওকে ফাইন। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে এই যে NCl5। ওকে ওকে, এবার আসো পরের প্রশ্নটা। LZ2 অপেক্ষা MZ2 এর গলনাঙ্ক বেশি। ওমা, মানে এটা ফাজানের নীতি থেকে প্রশ্নটা দিছে। LZ2, LZ2 তার মানে বেরিলিয়াম ক্লোরাইড, LZ2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ওকে MZ2। ওকে ফাইন। এবার কি বলছে? আগে আমরা আমাদের মতো করে সলভ করি। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম, কার সাইজটা ছোট? বেরিলিয়ামের সাইজটা ছোট। বেরিলিয়ামের সাইজ ছোট মানে ও সমযোজী, আর ম্যাগনেসিয়ামের সাইজটা বড় মানে ও আয়নিক। রাইট, আয়নিক। আয়নিক হইলে গলনাঙ্ক বেশি হয়। তাহলে MgCl2 এর গলনাঙ্ক বেশি, MgCl2 এর গলনাঙ্ক বেশি। ওকে, 1 নাম্বারটা কারেক্ট আছে, ঠিক আছে ভাইয়া। উভয়ের অ্যানায়ন শনাক্তকরণে বেরিয়াম নাইট্রেট ব্যবহৃত হয়। ভাইয়া ক্লোরাইড আয়ন শনাক্তকরণে কি বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়? এটা গুণগত রসায়নের প্রশ্ন। ক্লোরাইড আয়ন শনাক্তকরণে সিলভার নাইট্রেট ব্যবহার করা হয়, সালফেট কার্বনেটের জন্য বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়। তাহলে এই দুইটা কি, এটা কি ভুল নাকি ভুল না? হ্যাঁ ভাইয়া ভুল, আমরা অ্যান্সার পেয়ে গেছি, আর দেখারই দরকার নেই। 1 আর 2 হচ্ছে 1 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেন? 2 নাম্বারটা ভুল, তার মানে 1 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আবার তাও 3 নাম্বারটাও দেখি, যেহেতু সিঙ্গেল অপশন আছে। MZ2 ডাইমার গঠন না করলেও LZ2 করে। ও মা, এটা কি? MZ2, M কত? ম্যাগনেসিয়াম, Z2, Z2 মানে MZ2। ওকে, এটা তো ডাইমার গঠন করে না, ঠিক আছে। LZ2 করে। বেরিলিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে, হ্যাঁ বেরিলিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করতে পারে। ওকে, বেরিলিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করতে পারে, এটা গুহ স্যারের বইয়ে আছে। সো তুমি 1 আর 3 কে এখানে কারেক্ট অ্যান্সার ধরবা, শেষ। ওকে, বলো ভাইয়া এই 19 20 ডান, তাড়াতাড়ি এই বলো 19 20 ডান, ঠিক আছে? ওকে ওকে ডান। বন্ড অ্যাঙ্গেল 90 কেমনে? এই ভাইয়া একটা চতুর্ভুজ না, এটা চতুর্ভুজ না, 4টা জিনিস চতুর্ভুজ। তাহলে 90 কত? 4 নং 36 না?
কি যে বলে এই। ওকে ফাইন, আসো। ওকে ডান ভাইয়া, ডান। এবার আসো, মনোযোগ দিও। তাহলে কোবাল্ট 3+ আয়নে বিজোড় ইলেকট্রনের সংখ্যা কত, এগুলো তোমরা নিজেরা করো। কোবাল্ট মানে কি? কোবাল্ট আর মানে কোবাল্ট মানে হচ্ছে 27, আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক, তাই না? কোবাল্ট হচ্ছে 27। 27 মানে কি বলো? 4s2 আর 3d7, এরকম ছিল না? 27 মানে কি এটা না? 4s2 3d7, 27। কোবাল্ট 3+ মানে 3টা চলে গেছে, এই জায়গা থেকে 2টা চলে গেছে, আর এই জায়গা থেকে একটা চলে গেছে, মানে 3d6। 3d6 হওয়া মানে কি? বিজোড় ইলেকট্রন 4টা। 3d6 মানে বিজোড় ইলেকট্রন কয়টা? 4টা। 1 2 3 4 5, আবার ঘুরে আসবে বিপরীত স্পিনে 6, তাহলে 4টা থাকবে। তাহলে 22 হচ্ছে 2। কোনটা পোলার অণু? এইটা খুবই সুন্দর একটা প্রশ্ন, কোনটা পোলার অণু? এটা পারা উচিত তোমার। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড পোলার না। কেন পোলার না? কারণ দুই সাইডেই অক্সিজেন আছে। CCl4 পোলার না। কেন পোলার না? কারণ কার্বনের চারপাশেই ক্লোরিন আছে। ওকে। NaCl তো পোলার হবেই না, আয়নিক যৌগ। পোলার মানে কি? এটা সমযোজী, তাই না? HCl, H+ আর একটা হচ্ছে Cl-, মানে এখানে ডেল প্লাস আর ডেল মাইনাস। কেন? কারণ তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য আছে। সো HCl হচ্ছে পোলার অণু। 23-3, 22-2 আর 23-3। ওকে, বলো হয়েছে কিনা? আমার মনে হয় ডান। ওকে, বলো বলো। কুমিল্লা বোর্ড ডান, তাড়াতাড়ি। কুমিল্লা বোর্ডে টোটাল কয়টা প্রশ্ন আসছে? 4টা, 6টা, 7টা। দেখছো 7টা প্রশ্ন যে সলভ করাইছি। ওকে, এবার আমরা কোন বোর্ডে চলে যাব? এবার আমরা চলে যাব হচ্ছে রাজশাহী বোর্ডে। রাজশাহী বোর্ড। আচ্ছা, আমাকে একটু বলো তো বাবা, তোমার এই যে চ্যাপ্টারটা শেষ করাইছি এতগুলা ক্লাসে, এখন যখন এই যে তোমার আজকে স্যার বলছিল NaCl পোলার, মানে হুদাই স্যারের কান্দে তরবারি না চালায়া তুই যে পারস না, এটা কবে বেটা? ওকে, আচ্ছা এবার আমাকে একটু বলেন তো ভাইয়া, আমাকে একটু বলেন যে এই যে আমরা যে চ্যাপ্টারটা শেষ করাইছি, এই চ্যাপ্টারটা শেষ করানোর পরে এই যে MCQটা শেষ করাচ্ছে, এটা কি আপনার লস হইতেছে না লাভ হইতেছে? বলেন, বলো। ওকে, তাহলে আসো আমরা হচ্ছে এখন কি করব? আমরা এখন রাজশাহী বোর্ডটা সলভ করে ফেলবো, আসো। ওকে, তাহলে আসো। দেখো, টেট্রাঅ্যামিন কপার সালফেটের কেন্দ্রীয় পরমাণু সংকর আয়ন কোনটা? ভাইয়া এটা সবচেয়ে ব্যতিক্রমটা মনে আছে? টেট্রাঅ্যামিন কপার সালফেট, আমাকে বলো এটার কালার কি? টেট্রাঅ্যামিন কপার সালফেট মানে কি বলো তো? প্রুশিয়ান ব্লু। প্রুশিয়ান ব্লু মনে আছে? এটা সংকর আয়ন কি? sp2d, মনে আছে? 3বার কাটছিলাম, sp3 লিখে কাটছিলাম, dsp2 লিখে কাটছিলাম, তারপরে ফাইনালি sp2d। প্রুশিয়ান ব্লু। ওকে, sp2d, প্রুশিয়ান ব্লু, sp2d। আরেকটা কি? সমতলীয় বর্গাকার। এটা ইয়ে ছিল কি বলতো? সমতলীয় বর্গাকার। ওকে, এটা হচ্ছে সমতলীয় বর্গাকার। তাহলে দেখো, প্রুশিয়ান ব্লু সমতলীয় বর্গাকার, প্রুশিয়ান ব্লু সমতলীয় বর্গাকার। ঠিক আছে, এতটুকু আমার মনে হয় ঠিক আছে। ওকে, ওকে, এবার আসো তারপরেরটা। এই যে PH4+ হবে, এটা খুব সম্ভবত মাইনাস না। ওকে, দেখো PH4+-এ কি কি ধরনের বন্ধন বিদ্যমান খেয়াল করো। PH4+, তার মানে এই যে ফসফিন, এটা কি? ফসফিন, অ্যামোনিয়ার ভাই ব্রাদার ফসফিন। ফসফিনের ভিতরে কি আছে? সমযোজী বন্ধন আছে। আর এই যে লোন পেয়ারটা যে আছে, লোন পেয়ারটা যখন হাইড্রোজেন প্লাসটা দিয়ে দিবে, তখন এটা কি হয়ে যাবে? PH4+, মানে ফসফোনিয়াম আয়ন। তাহলে এটা হচ্ছে সমযোজী আর সন্নিবেশ, সমযোজী আর সন্নিবেশ। ক্লিয়ার? ওকে, আসো তারপরে। আর কোনটা আছে? ওকে, 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 এই যে এই টাইপের প্রশ্ন কিন্তু রেগুলার আসতেছে। মানে তুমি বুঝতেছো, আমাদের মৌলে পর্যাপিত ধর্ম রাসায়নিক বন্ধন থেকে এই যে বক্স রিলেটেড একটা MCQ আসবেই, 2টা MCQ। তাহলে এখানে কি বলেছে দেখো, 1 নাম্বার গ্রুপ 1 নাম্বার পর্যায়ে, দ্যাট মিনস এটা হচ্ছে হাইড্রোজেন। 15 নাম্বার গ্রুপ 2 নাম্বার পর্যায়ে নাইট্রোজেন ফসফরাস। 16 নাম্বার গ্রুপ অক্সিজেন সালফার। আর 17 নাম্বার গ্রুপ মানে কি? 2 নাম্বার পর্যায়ে মানে ফ্লোরিন। এতটুকু আমরা জানি? হ্যাঁ ভাই জানি। এবার আসো, বলেছে মনোযোগ দিয়ে খেয়াল করবা, এই জায়গাটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। আসো, কোনটিতে বন্ধন কোণ সর্বনিম্ন? কোনটিতে বন্ধন কোণ সর্বনিম্ন? মানে এটা তোমার ওই যে কমন সেন্স। দেখো আমরা পড়ছিলাম অ্যামোনিয়া মানে 107, পানি মানে 104.5 ডিগ্রি, তারপর H2S মানে 92 ডিগ্রি,
ফসফিন মানে 94 ডিগ্রি, ওইগুলো থেকে আসলে ঘুরে ফিরে প্রশ্নটা আসছে। তাহলে A2Y যদি কোনো জায়গায় থাকে তাহলে এটা হচ্ছে অ্যান্সার হবে। কেন 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 কারণ 92 ডিগ্রি। দেখো H2S হচ্ছে 92 ডিগ্রি, আমরা পড়ছিলাম H2S হচ্ছে 92 ডিগ্রি। আর ফসফিন মানে LA3, LA3 এই যে এটা হচ্ছে 94 ডিগ্রি, রাইট। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ নাম্বারটা। ভালো প্রশ্ন দিছে। তারপরে YM6 আবার কোনটা রে? আচ্ছা ওকে ওকে চিনছি, SF6। ওকে SF6, SF6 মানে কি ওই যে 6টা জিনিস মানে কি sp3d2। ওকে 6টা জিনিস মানে কি 4 আর উপরে একটা নিচে একটা অষ্টতলকীয়। ওকে এতে বন্ধন কোণ 120 ভাই? 120 কেমনে হয়? এই 120 কেমনে হয় ভাই? এটা তো ভাই জানা ছিল না। এই 120 কেমনে হয় ভাই, তাই না? ওকে তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 1 আর 2। অষ্টতলকীয় জিনিসের ভিতরে 120 কেমনে হয়, তাই না? ওকে যদি 3টা জিনিস থাকতো 120 হইতো, 360 হইতো। তাহলে অষ্টতলকীয়ের ভিতরে কি 120 হওয়া সম্ভব? সম্ভব না। তো এবার আমাকে বলো 9 আর 10 ডান তাড়াতাড়ি। A2Y কি ভাই? A2Y H2S। হেই মিয়া H2S বলো ডান। আমার মনে হয় ডান। ঠিক আছে দেখা যাচ্ছে। ওকে আসো তাহলে এবার আমরা কি করব? 9-10 ডান। হ্যাঁ হ্যাঁ 9-10 ডান। এখনো চ্যাপ্টার 3 শেষ করতে পারেন নাই? এই এ তো পাপি রে ভাই। এই এত পাপ থাকা যাবে না তো ভাই, নেই পাপের শেষ নাই। কোনটা দুর্বল লিগেন্ড? এই যে দেখছো ভাইয়া, এইগুলো পারতে গেলে তোমার এনাম ভাইয়ের ক্লাস করতে হবে। মনে আছে আমরা বলছিলাম, দেখো আমরা তো সারি মানে একটা সিরিজ দিয়ে দিয়েছিলাম, তারপরেও বলছিলাম অ্যাটলিস্ট এইগুলো মনে রাখতে যে ভাই এরা আসলে কি বলতো, এরা আসলে কি, এরা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগেন্ড SFL, তাই না? আর এরা কি বলতো বাকিগুলা এক্স মাইনাস আর OH মাইনাস, এরা কি, এরা হচ্ছে ভাইয়া WFL, তাই না? এরা হচ্ছে আমাদের কি WFL মানে উইক ফিল্ড লিগেন্ড। তাহলে দেখো তো এখানে ফ্লোরাইড আয়ন আছে, দুর্বল লিগেন্ড। পেয়েছো? হ্যাঁ ভাই পেয়েছি। তারপরে ইলেকট্রন আসক্তির ক্রম। এই ইলেকট্রন আসক্তির ক্রম বলছিলাম যে ভাই অক্সিজেন সবার পরে যাবে, অক্সিজেন সবার পরে যাবে। এই 17 নম্বর গ্রুপ যদি বলে, খেয়াল করো 17 নম্বর গ্রুপ যদি বলে তাহলে কি হবে বলো? এই যে ফ্লোরিনেরটা হচ্ছে ক্লোরিনের চেয়ে একটু বেশি আর কি। ফ্লোরিন আর ক্লোরিন কিন্তু একটু গ্যাঞ্জাম হয় একটা, তাই না? মানে ফ্লোরিন আমরা কি জানি উপর থেকে নিচে নামলে, উপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তির মান কি হবে? কমবে, তাই না? ইলেকট্রন আসক্তির মান কি হবে? কমবে। তাহলে কি হওয়া উচিত? ফ্লোরিন, তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। বাট এই জায়গাতে কি হয় না, এই জায়গাতে একটা গ্যাঞ্জাম থাকে, এই জায়গাতে একটা গ্যাঞ্জাম থাকে। তো কি হয়? ক্লোরিন, এটা হচ্ছে 17 নম্বর গ্রুপ। আর 16 নম্বর গ্রুপে ব্যতিক্রমটা কি? অক্সিজেন সবার লাস্টে চলে আসে, মনে আছে? অক্সিজেন সবার লাস্টে চলে আসে। তো এটা হচ্ছে 16 নম্বর গ্রুপের ইলেকট্রন শক্তির ক্রম। ক্লিয়ার? এবার আসো, কোনটির পোলারায়ন ক্ষমতা সবচেয়ে বেশি? যার চার্জ বেশি তার পোলারায়ন ক্ষমতা নরমালি কি হবে? সবচেয়ে বেশি হবে। যার চার্জ বেশি হবে তার পোলারায়ন ক্ষমতা বেশি হবে। এখানে অ্যালুমিনিয়াম 3+, এটা হচ্ছে অ্যান্সার। এবার বলো, এবার বলো ভাইয়া। রাজশাহী ডান। রাজশাহীতে আর আসে নাই প্রশ্ন। এই রাজশাহীতে আর প্রশ্ন আসছে, আরেকটা প্রশ্ন আসছে, আরেকটা প্রশ্ন আসছে। কোনটি ডায়াম্যাগনেটিক ধাতু? বলো কোনটা ডায়াম্যাগনেটিক ধাতু? ডায়াম্যাগনেটিক ধাতু এই কথাটা বলতে কি বোঝানো হয়েছে দেখো। কোনটা ডায়াম্যাগনেটিক ধাতু? কোনটা ডায়াম্যাগনেটিক ধাতু মানে অবস্থান্তর অ্যাটলিস্ট না, আয়রন না, নিকেল না, কোবাল্ট না, জিঙ্ক হচ্ছে ডায়াম্যাগনেটিক। আমরা বলছিলাম ফেরোম্যাগনেটিক মানে হচ্ছে তিনটা, আয়রন, কোবাল্ট, নিকেল। এরা তিনজন কি বলো? এরা তিনজন হচ্ছে ফেরোম্যাগনেটিক। আর যারা অবস্থান্তর না তারা কি? ডায়াম্যাগনেটিক। তাহলে জিঙ্ক হচ্ছে অ্যান্সার, জিঙ্ক হচ্ছে অ্যান্সার। অবস্থান্তর হচ্ছে আমার, অবস্থান্তর না হচ্ছে গিয়ে কি? ডায়াম্যাগনেটিক ধাতু। ওকে এবার বলো ভাই রাজশাহী বোর্ড ডান তাড়াতাড়ি। বলো রাজশাহী বোর্ড ডান তাড়াতাড়ি। কই সবই ঝাপসা হয়ে গেল? কি ঝাপসা হয়ে গেছে? কোনো কিছুই তো ঝাপসা হয় নাই ভাইয়া। ঝাপসা কেন হবে? দেখো তো অল গুড কিনা। ঝাপসা তো হওয়ার কথা না, সবকিছু তো ঠিক থাকারই কথা। এই ঝাপসা কিনা? ঝাপসা কেন হবে ভাই? ঝাপসা কেন হবে? এই ভাইয়া ঝাপসা কেন হবে? সব তো ঠিকই আছে। ডান। ডান।
এরপরে যশোর, ভাই রে ভাই, যেই বোর্ডে আমি সবচেয়ে বেশি ভয় পাই বুঝছো, যেই বোর্ডকে আমি সবচেয়ে বেশি ভয় পাই এটা হচ্ছে যশোর। যশোরে আমি সবচেয়ে বেশি ভয় পাই। সো আসো আমরা যশোর নিয়ে আলোচনা করি। ওকে, যশোর নিয়ে একটু আলোচনা করি। ওকে, বলো। হালকা ঝাপসা, তবে বোঝা যায়। না ভাই, ঝাপসা হওয়ার কথাই না ভাই, সব ডান, হাসি খুশি দুষ্টুমি করে। না ভাই ঠিক আছে, আর মেবি নেট প্রবলেম আচ্ছা হতে পারে। ওকে ওকে আসো। এই ভাই এত দামি ক্যামেরা লাগাইছি, এরপরেও যদি এরকম হয় কেমনে হবে বলো। আসো দেখো, ভিন্ন আকৃতির যৌগ হলো, ভিন্ন আকৃতির যৌগ হলো, দেখো তো তুমি চিনো কারে কারে। অ্যামোনিয়ারে চিনো, হ্যাঁ ভাই sp3। ফসফিনকে চিনো, হ্যাঁ ভাই চিনি sp3। হাইড্রোনিয়াম আয়নকে চিনো sp3। বা অ্যামোনিয়াকে ভাই আমরা চিনি ত্রিকোণাকার পিরামিড। ফসফিনকে আমরা চিনি দেখো ত্রিকোণাকার পিরামিড। চিনি কিনা, হ্যাঁ ভাই চিনি। আর হাইড্রোনিয়াম আয়নকে আমরা চিনব ত্রিকোণাকার। রাইট রাইট। তুমি চিনো না কারো, তুমি চিনো না BH3 কে, অ্যান্সার হচ্ছে BH3। ওকে, BH3। জেনন F4 যোগে ইলেকট্রন কত জোড়া, একটু আগে পড়াইছি। জেনন F4 যোগে ইলেকট্রন কত জোড়া, ইলেকট্রন কত জোড়া বলতে ওই যে গ্যাঞ্জামটা কোন জায়গায় বলো তো, ওরা বুঝাইতে ভুল করতেছে। মুক্ত জোর কত জোড়া, মানে কত জোড়া বলতে মুক্ত জোরের কথা বলা হইতেছে, মানে 14 অ্যান্সার। বলো বুঝছো কিনা। ওকে, 14 হবে অ্যান্সার। ডান ডান। ওকে আসেন এরপরে। এই যে দেখো, ভালো প্রশ্ন আসতেছে, একটা একটা করে আসতেছে। দেখো, নিচের কোন যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয় না, বলো নিচের কোন যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয় না। যার ভিতরে 3D ইলেকট্রন, ওই যে তোমার একটা জিনিস বলছিলাম, আর্দ্র বিশ্লেষিত হওয়ার শর্ত কি, 3D ফাঁকা থাকতে হয়, তাই না? 3D ফাঁকা থাকতে হয়, 3D ফাঁকা থাকতে হয়। দেখো তো এদের তিনজনের ভিতরে 3D আছে, আছে। এই ক্যালসিয়ামের ভিতরে কোনো 3D নাই, তার মানে ক্যালসিয়াম ক্লোরাইড কি হবে, অ্যান্সার হবে। এরপর মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু নিয়ে আবার এই প্রশ্নটা আসছে, মৃৎক্ষার ধাতুরা করে ফেলি, একাধিক আয়ন গঠন করে না। ক্ষার ধাতুর অনুরূপ ধর্ম প্রদর্শন করে, ইয়েস। পানিতে দ্রবণীয় হাইড্রোক্সাইড গঠন করে, ওকে ফাইন। তাহলে 2 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার, এখানে 2 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে বলো, এই দুটা ডান। ওকে ওকে। আর কোনটা আছে এখানে, ও রে ভাই আরো প্রশ্ন আছে, এই শেষ হয় ভাই, প্রশ্ন শেষ হয় নাই, প্রশ্ন অনেক আছে, হ্যাঁ প্রশ্ন অনেক আছে। দেখো, আয়নীকরণ বিভবের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক। আয়নীকরণ বিভবের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক, মানে আয়নীকরণ শক্তির কথা বলা হয়েছে এখানে, বুঝছো? আয়নীকরণ শক্তির কথা বলা হয়েছে। তাহলে তুমি কি জানো বলো, তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি হবে, বাড়বে। আর উপর থেকে নিচে নামলে কমবে। ওকে, এরা সবাই আর কি বাম থেকে ডানে আছে। দেখো তাহলে হিসাব অনুযায়ী হওয়া উচিত কি বলতো, ম্যাগনেসিয়াম, এরপরে অ্যালুমিনিয়াম, এরপরে হচ্ছে ফসফরাস, এরপরে হচ্ছে সালফার। আমরা জানি দুই জায়গায় ব্যতিক্রম আছে, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম আর ফসফরাস সালফারে, মানে বুঝি নাই। এই দেখো, তোমার কি মনে আছে কিনা ভাইয়া, তোমার কি মনে আছে গ্যাঞ্জাম কোন জায়গায় আছে বলো তো? গ্যাঞ্জাম আছে হচ্ছে এই যে এদের ভিতরে, ওদের উপরে কে জানি আছে বলো তো, বেরিলিয়াম বোরন, হ্যাঁ এই দেখো। তারপরে নাইট্রোজেন অক্সিজেন, এই দুইটা কিন্তু হয় না, এই দুইটা কিন্তু ভুল। কেন, ব্যতিক্রম আছে ওই যে স্টেবিলিটির জন্য। তাহলে এটা কি হয়, বোরনেরটা বাইরা যায় কার থেকে, বেরিলিয়ামের থেকে। আবার নাইট্রোজেনেরটা বাইরা যায় অক্সিজেনের থেকে, নাইট্রোজেনেরটা কমে যায়, তাই না? মনে আছে অক্সিজেন যে আগে এসে পড়ে। সিমিলারলি এটাও কি হয়ে যাবে, এটা হয়ে যাবে। দেখো অ্যালুমিনিয়াম আগে এসে পড়বে ম্যাগনেসিয়ামের চেয়ে, আর সালফার আগে এসে পড়বে ফসফরাসের চেয়ে। তাহলে অ্যান্সার কোনটা হওয়া উচিত, অ্যান্সার হওয়া উচিত এই যে এটা 17-3। 17-3 হওয়া উচিত, এই যে 17-3, ঠিক আছে বুঝছো? 17-3 সুন্দর। ওকে ওকে, এবার আসুন। তারপরে কি দিয়েছে, উদ্দীপকের মৌলের 2+, ওমা উদ্দীপকই তো দেখতে পারি না, এই উদ্দীপক কোনটা, আসো। এই যে ওফ, দেখতেই তো ভালো লাগতেছে। এটা হচ্ছে ওই যে তোমার ইয়া থেকে দিছে আর কি, বুঝছো? ওই যে তোমার কি বলে এটাকে, জটিল যৌগ রঙিন যৌগ থেকে দিছে, CFT 3, তোমার ক্রিস্টাল ফিল্ড থিওরি। ওকে 24-25।
ভালো করে দেখো, এটা ক্রিস্টাল ফিল্ড থিওরি। ওকে, এই এটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি, বুঝো? তাহলে ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে আসা এই প্রশ্ন দুটো সলভ করো। মৌলে পর্যাবৃত ধর্ম রাসায়নিক বন্ধন কি বলছে? D6, ওকে, নিচে ঢুকে গেছে 6টা T2G সেট, উপরে ইজি সেট ফাঁকা আছে। ওকে ফাইন। অবস্থা একটি 2+ আয়ন এর অবস্থান্তর মৌল। আচ্ছা, মানে যাই হোক, আমি বুঝতে পারছি। বলছে 2+ আয়নের অবস্থান্তর মৌল। 2+ আয়নের অবস্থান্তর মৌল মানে ফেরাস বুঝাইছে। কি বুঝাইছে? ফেরাস বুঝাইছে। কেমনে বুঝলাম? কারণ ফেরাসের কি আছে বলতো? ফেরাসেরই কিন্তু 3D6 আছে। এই যে 2+ বলছে না, 2+, তার মানে ফেরাসের কি আছে? 3D6 আছে, বুঝাই যাচ্ছে। তাহলে উদ্দীপকের 2+ আয়নযুক্ত এর বর্ণ সাধারণত কিরূপ হয়? এই ফেরাসের কালার কি? 9-10 থেকে পড়ছো, সবুজ কালার। কি কালার বলো? সবুজ কালার। এরপর উদ্দীপকের অরবিটালের স্প্লিটিং এর জন্য কোন শক্তি কাজ করে? বিকর্ষণ শক্তি কাজ করবে। কেন? কারণ এরা একজন আরেকজনকে বিকর্ষণ করবে। লিগেন্ড ইলেকট্রন নিয়ে আসে, ইলেকট্রন আর লিগেন্ডের ইলেকট্রন আর এই ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে, বিকর্ষণ করে ঠেলাঠেলি হয়, রাইট? মানে নন ডিজেনারেট থেকে ডিজেনারেট থেকে নন ডিজেনারেট হয়ে যায়। এটা আমরা পড়ছিলাম কি না? হ্যাঁ ভাই পড়ছি। তাহলে এটা হচ্ছে আমাদের 24 আর 25। এখন আমাকে বলো ভাইয়া, যশোর বোর্ড ডান, তাড়াতাড়ি 4টা বোর্ড শেষ আলহামদুলিল্লাহ। ওকে, ফার্স্ট ভাইয়া তাড়াতাড়ি, পোলাপান। অল গুড, বলো। ঠিক আছে, আমার মনে হয় ঠিক আছে। ওকে, এবার আসো আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। মানে পরের চ্যাপ্টার বলে কি, পরের বোর্ডে চলে যাই। এই পরের বোর্ডের নাম কি রে? পরের বোর্ডের নাম হচ্ছে, যশোরের পরে কে থাকে বলো তো? যশোরের পরে চট্টগ্রাম খুব সম্ভবত। হ্যাঁ চট্টগ্রাম, এই যে চট্টগ্রাম। আসো তাহলে চট্টগ্রামের প্রশ্নটা আমরা একটু সলভ করে ফেলি। ওকে, যশোর ডান, যশোর ডান। এবার হচ্ছে চাটগাঁয়া বোর্ড, শোভন ভাইদের বোর্ড, বুঝছো? এই এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড, মানে শোভন ভাইদের বোর্ড। দেখো তাহলে আমরা আসো চট্টগ্রাম বোর্ডটা একটু সলভ করার চেষ্টা করি। কি বলেছে? কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী হবে? কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী হবে বলো? আমরা জানি, দেখো এই যে Cl2O7, P2O5, মানে এগুলো কি সবই উচ্চধর্মী অক্সাইড, মানে উচ্চ অম্লধর্মী অক্সাইড। মনে আছে তোমার? আমি একটু তোমার বুঝাই দিই, চেক করে দেখো। Cl2O7 দিয়ে পড়াইছিলাম, এটা থেকে কি হবে বলো তো? HClO4, মানে পারক্লোরিক অ্যাসিড হবে। দেখো ক্লোরিনের জারণ মান কত? +7। আবার এই যে SO3, এই যে এইটার অ্যাসিডের নাম কি হবে বলো তো? H2SO4, এটা কত হবে? +6 হবে। P2O5, এখান থেকে কি আসবে? H3PO4 হবে। তাহলে এই ফসফরাস কি হবে? +5 হবে। ওকে, তার মানে বুঝো সবচাইতে ভালো অ্যাসিড কোন জায়গা থেকে আসতেছে? Cl2O7 থেকে আসতেছে। ক্লিয়ার? Cl2O7 থেকে আসতেছে, বুঝা গেছে? ওকে, এবার এই প্রশ্নটা করো। কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? ভাই বুঝাই যাচ্ছে, নিকেল, নিকেল 2+ রঙিন যৌগ গঠন করবে। ওকে, তারপরে প্রশ্ন কোন জায়গায় আছে দেখো। নিচে আছে আর না? নিচে নাই। উপরে দুইটা প্রশ্ন আছে, উপরে দুইটা প্রশ্ন একটু করে ফেলো। কি দেওয়া আছে দেখো, উপরে দুইটা প্রশ্ন। পাউলিং স্কেলে ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মান কত? ভাই ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মান কত? 3 না? 3। কোনটির পোলারায়ন ক্ষমতা বেশি? আমরা জানি যে ভাইয়া সাইজ ছোট থাকলে, ক্যাটায়নের সাইজ ছোট থাকলে পোলারায়ন ক্ষমতা বেশি হয়। তাহলে এই জায়গায় কি আছে দেখো? বিরিয়ানি, মোগলাই, কাবাব সারের বাটিতে রাখো। তাহলে যার সাইজ ছোট সে, তার পোলারায়ন ক্ষমতা বেশি হবে। এই যে ম্যাগনেসিয়াম। কেন? কারণ দেখো এই যে বিরিয়ানি, মোগলাই, কাবাব সারের বাটিতে রাখো। তাহলে কার সাইজ ছোট এখানে? ম্যাগনেসিয়ামের সাইজ ছোট। তাহলে ম্যাগনেসিয়ামের সাইজ ছোট, যেই ক্যাটায়নের সাইজ ছোট হয় তার পোলারায়ন ক্ষমতা বেশি থাকে। এটা হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্নের সলভ। তারপরে আসো, আর কোনটা আছে? ওয়াও, ওকে ওকে, এখানে আছে। আচ্ছা আমরা আগে এই দুইটা করে নিই, তারপর এগুলো করব। এই দেখো এগুলো খুবই কমন প্রশ্ন। দেখো ডি ব্লক মৌলের সংখ্যা কয়টা? 41। আমরা পড়ছিলাম। দেখো ডি ব্লকে কয়টা? এই যে মাঝখানের 4×40 প্লাস নিচে আছে থোরিয়াম, মানে 41। ওকে, তাহলে ডি ব্লকের মৌল সংখ্যা কয়টা? 41টা। ওকে, তারপরে আসো, এখানে কি দেওয়া আছে?
PCl5 যৌগের কেন্দ্রীয় পরমাণুতে কি ধরনের সংকরায়ন ঘটে? PCl5 যৌগের কেন্দ্রীয় পরমাণুতে কি ধরনের সংকরায়ন ঘটবে ভাই? আমরা সবাই জানি PCl5 মানে কি? ত্রিকোণাকার দ্বিপিরামিড, ত্রিকোণাকার দ্বিপিরামিড sp3d। শেষ, বোঝা গেছে? ওকে, এইবার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা একটা প্রশ্ন। আসলে আমরা এই প্রশ্নটা একটু সলভ করি। এই যে 16 নম্বর প্রশ্নটা একটু সলভ করব। ওকে, 16 নম্বর প্রশ্নটা আমরা একটু সলভ করব। তাহলে 16 নম্বরটা আমরা একটু কাইটা নিই। ওকে, 16 নম্বরটা আমরা একটু কাইটা নিচ্ছি, কেমন? ওকে, আসো তাহলে আমরা 16 নম্বর প্রশ্নটা একটু কাইটা নেই, তাইলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে দেখি কি হয় এখানে। বলেছে n equal to 2s2 2p2, 2s2 2p2 মানে 4, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম। ওকে, তাহলে এটা হচ্ছে বেরিলিয়াম। n plus 1s2 মানে 3s2, 3s2 মানে কি? 3s2 মানে হচ্ছে ম্যাগনেসিয়াম। ওকে, n plus 2 মানে 2, 4s2 বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে ক্যালসিয়াম। ওকে, তারপরে n প্লাস 3s2 3p5, এই দেখো 3s2 3p, বুঝে গেছি, এটা হচ্ছে ক্লোরিন। ওকে, এবার কি বলেছে? DX2 একটা আয়নিক যৌগ, DX2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ হচ্ছে, ঠিক আছে, যাও DX2 একটা আয়নিক যৌগ বললাম। ECO3, আচ্ছা আগে দেখি, এমওলটি সমযোজী যৌগ গঠন করে, বেরিলিয়াম সমযোজী যৌগ গঠন করে। ওকে, ঠিক আছে, এটাও ঠিক আছে, ঠিক আছে, মানলাম। এখন বলছে ECO3 যৌগটি, খেয়াল করো এই প্রশ্নটা বুঝো, প্রশ্নটা বুঝাটা জরুরি, হ্যাঁ। ECO3 যৌগটি উচ্চ তাপমাত্রায় বিয়োজিত হয়। আচ্ছা, ECO3 মানে কি? ক্যালসিয়াম কার্বনেট, রাইট? ক্যালসিয়াম কার্বনেট। ওকে, ক্যালসিয়াম কার্বনেট উচ্চ তাপমাত্রায় বিয়োজিত হয়। আমরা একটা কাজ করি, আমরা বাকি কার্বনেটগুলো নিয়ে চিন্তা করি। বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, আর এখানে আছে কি? ক্যালসিয়াম কার্বনেট। উচ্চ তাপমাত্রায় বিয়োজিত হয়। আগে একটু দেখো ভাই, বেরিলিয়ামের সাইজ ছোট, তাই বেরিলিয়ামটা হচ্ছে কি আমাদের সমযোজী, আর ক্যালসিয়াম কার্বনেট এখানে কি হবে? আয়নিক। মানে এই তিনজনের মধ্যে আর কি যেই ক্যাটায়নের, আচ্ছা সরি একটু ভুল, না ঠিক আছে ঠিক আছে, যেই ক্যাটায়নের সাইজ ছোট, আমরা কার্বনেটগুলো বাদ দিই, যেই ক্যাটায়নের সাইজ ছোট সে হবে কি? সমযোজী। তাহলে বেরিলিয়াম 2+ কি হবে? সমযোজী। ক্যালসিয়াম 2+ এর সাইজ বড়, তাই ও কি সমযোজী হবে না আয়নিক হবে? ভাইয়া ও আয়নিক হবে। আয়নিক হওয়া মানে কি? ওর মেল্টিং পয়েন্ট কি থাকবে? বেশি থাকবে। মেল্টিং পয়েন্ট বেশি থাকা মানে কি? উচ্চ তাপমাত্রায় বিয়োজিত হবে। তার মানে কথা হচ্ছে ভাইয়া তিনোটাই কারেক্ট। ডান? বলো চট্টগ্রাম বোর্ড ডান, তাড়াতাড়ি বলো। বোর্ড ডান, তাড়াতাড়ি। আমাদের বোর্ড, ওরে জোস। ময়মনসিংহ বোর্ড করে ফেলছেন না? ময়মনসিংহ বোর্ড হচ্ছে মাদ্রাসা বোর্ডের আগে, সবার লাস্টেরটার পরেরটা, লাস্টেরটার আগেরটা। এই আমাদের 5টা বোর্ড কিন্তু শেষ আলহামদুলিল্লাহ, তাই না? বলো বুঝছো কিনা, তাড়াতাড়ি। কারো কোনো সমস্যা থাকলে কথা বলো বাবা। কারো কোনো সমস্যা থাকলে কথা বলো। ওকে, ডান ডান। এবার আসো, মনোযোগ দিও, হ্যাঁ মনোযোগ দিও। এরপরে চট্টগ্রামের পরে কোনটা বলো? এই চট্টগ্রামের পরে হচ্ছে বরিশাল। তাহলে বরিশালে আসো। আচ্ছা আচ্ছা, বরিশালও সহজ প্রশ্ন। দেখো আমি বরিশাল করাই দিব, সিলেট করাই দিব, দিনাজপুর ময়মনসিংহ মানে বাকিগুলা শেষ করাই দিচ্ছি। তোমার কাজ হচ্ছে এইগুলো যদি তুমি না পড়ো, দেখো তুমি যদি চ্যাপ্টার না শেষ করো তাহলে এই চ্যাপ্টার মানে এমসিকিউ ক্লাস করে তো তোমার লাভ নাই। লাভ আছে বলো? এই এমসিকিউ ক্লাস করে কি তোমার লাভ আছে? তুমি যদি হচ্ছে গিয়ে এই ক্লাস না মানে চ্যাপ্টার শেষ না করো, লাভ আছে? লাভ নাই। তাহলে আসো আমরা করি। হাইড্রোজেন বন্ধন শক্তির ক্রমের ক্ষেত্রে কোনটা সঠিক? আমরা জানি কি ফ্লোরিন থাকলেই এখানে শক্তিশালী বেশি, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। তাহলে আগে ফ্লোরিন, আগে ফ্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। আমরা জানি কি না? হ্যাঁ ভাই জানি। তারপরে কোনটিতে সর্বোচ্চ পোলারায়ন ঘটে? সর্বোচ্চ পোলারায়ন ঘটে মানে এই প্রশ্ন কিন্তু রেগুলার আসতেছে, খেয়াল করছো? রেগুলার আসতেছে। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, NaCl তো বাদ, দেখো Na প্লাস এটা বাদ। কেন? ম্যাগনেসিয়াম 2+ আছে, বেরিলিয়াম 2+ আছে,
লিথিয়াম প্লাস আছে, তাহলে প্লাসগুলো বাদ, মানে একটা বাদ। এবার 2 প্লাস, আমরা জানি যার চার্জ বেশি তার পোলার আয়ন বেশি, তাহলে বেরিলিয়াম 2 প্লাস আর ম্যাগনেসিয়াম 2 প্লাস, এরা হচ্ছে অ্যান্সারে থাকবে। এবার এই দুজনের ভিতরে কে থাকবে, বেরিলিয়াম না ম্যাগনেসিয়াম? বেরিলিয়াম। কেন? এবার দেখবা তুমি সাইজ, যেই ক্যাটায়নের সাইজ ছোট সেই ক্যাটায়নের পোলার আয়ন বেশি থাকে, তার মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 7-4। ওকে, পড়ছি না আমরা? হ্যাঁ পড়ছি। এবার আসো তারপরে, মনোযোগ দিও, হ্যাঁ মনোযোগ দিও, দরকারি জিনিস কিন্তু, হ্যাঁ দরকারি জিনিস বুঝো, এখানে পড়ালেখা আছে। এবার এখানে আছে, ও রে আছে তো, এই আছে তো, এখানে আছে আছে আছে, দেখো 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 দেখো, বলছে কোন মৌলের আয়নীকরণ শক্তি বেশি? ভাইয়া যে যার সাইজ ছোট, যে নিউক্লিয়াসের কাছাকাছি থাকে তার আয়নীকরণ শক্তি বেশি হবে, তাহলে বোরনের আয়নীকরণ শক্তি বেশি হবে। ডান, এতটুকু ওকে। কোনটির বন্ধন কোণ বেশি? কোনটির বন্ধন কোণ বেশি বলো তো, কোনটির বন্ধন কোণ বেশি? এদের মধ্যে কোনটির বন্ধন কোণ বেশি হবে? অ্যামোনিয়ার বন্ধন কোণ বেশি হবে। কত দেখো, 107 ডিগ্রি, তাই না? 107 ডিগ্রি। এটা কত? 104.5 ডিগ্রি। এটা 94 ডিগ্রি, এটা 92 ডিগ্রি। তার মানে কি অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অ্যামোনিয়া। ডান, এতটুকু ওকে, সরি। এরপরে আবার আসো, কোনটির সর্ববহিস্থ স্তরে সমান সংখ্যক ইলেকট্রন বিদ্যমান? নাইট্রোজেন ফসফরাস দেখাই যাচ্ছে। কেন? সবাই একই গ্রুপে আছে না, একই গ্রুপে থাকলে কি সমান সংখ্যক ইলেকট্রন থাকবে। পানিতে দ্রাব্যতার সঠিক ক্রম কোনটা? ফাজানের নীতির আরেকটা সুন্দর প্রশ্ন, দেখো, পানিতে দ্রাব্যতার সঠিক ক্রম কোনটা? তাহলে পানিতে দ্রাব্যতার সঠিক ক্রম, তুমি কি করবা? প্রশ্নটা নিজের মতো ঘুরায় নিবা। দ্রাব্যতার সঠিক ক্রম মানে কি? আসলে আয়নিকের ক্রম চাইছে, তাই না? আয়নিকের ক্রমটাই কি হবে? দ্রাব্যতার ক্রম, তাই না? ওকে, এবার ক্লোরিনগুলো বাদ দিয়ে চিন্তা করো। আমরা জানি যার চার্জ বেশি, ক্লোরিনগুলো যদি আমি বাদ দিই, ক্লোরিনগুলো যদি আমি বাদ দিই, তাহলে কি হবে? সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, সিলিকন 4 প্লাস, এরকম কিনা? হ্যাঁ। তাহলে যার চার্জ বেশি সে সমযোজী, যার চার্জ কম সে আয়নিক। তাহলে আয়নিকের ক্রম কি হবে? NaCl এর দিকে চিহ্নটা থাকতে হবে, বুঝছো? NaCl এর দিকে চিহ্ন আছে কোন জায়গায়? 2 নম্বরে। শেষ, বুঝা গেছে? তাহলে 16 হচ্ছে 2 নাম্বার হবে। এরপর এরপর কি আছে দেখো, এবার পরেরটা। অর্থনাইট্রোফেনলে কি কি বন্ধন বিদ্যমান? অর্থনাইট্রোফেনলে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান, অর্থনাইট্রোফেনলে, আর সমযোজী বন্ধন বিদ্যমান। স্বাভাবিক ভাই, এত এত জিনিস, এটা কি সমযোজী না? এটা সমযোজী কিনা? এটা কি সমযোজী কিনা? হ্যাঁ ভাই সমযোজী। তাহলে অর্থনাইট্রোফেনলে কি বন্ধন বিদ্যমান? হাইড্রোজেন বন্ধন আর সমযোজী বন্ধন, 1 আর 3। ক্লিয়ার? ওকে, আসো তারপরে আর কি আছে এখানে? ও এই যে দেখো 25 নাম্বার দেখো, 4s03d10, এটা কি কপার প্লাস আয়ন হতে পারে? হ্যাঁ ঠিক আছে। জিঙ্ক 2 প্লাসও হতে পারে, হ্যাঁ জিঙ্ক 2 প্লাস হতে, নিকেল 2 প্লাস হবে না। তাহলে 1 আর 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার, 1 আর 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেন? দেখো কপার প্লাস মানে কি বলো তো, কপার প্লাস মানে কি? 4s1 চলে গেছে, তার মানে 3d10 থাকবে। আর জিঙ্ক 2 প্লাস মানে কি? 4s2 চলে গেছে, মানে 3d10 থাকবে। দ্যাটস ইট, এটা। তাহলে 25-এর কত হবে? ক হবে। হয়েছে? হয়েছে, শেষ। এবার আমাকে বলো যে হচ্ছে ভাইয়া বরিশাল ডান, ওকে বলো। ঢাকা থেকে কত তাড়াতাড়ি যশোর চলে গেছি, হ্যাঁ হ্যাঁ 1 ঘন্টা লাগছে। ওকে দেখো, তাহলে আমাদের কোনটা শেষ হয়ে গেল? এখন বরিশাল শেষ হয়ে গেল, তাই না? এবার আমরা কোনটায় চলে যাব? এবার হচ্ছে আমরা সিলেটে চলে যাব। এই সিলেট, এখন হচ্ছে সিলেট, এরপরে দিনাজপুর, ময়মনসিংহ। এই যে সিলেট বোর্ড ভাইয়া, বুঝছো? এবার হচ্ছে সিলেট, তাড়াতাড়ি বলো। বরিশাল ডান ভাইয়া। 17 নাম্বারে অ্যান্সার ঘ লেখা। 17 কোনটা? 17 কোনটা রে? অর্থনাইট্রোফেনলে সন্নিবেশ বিদ্যমান। অর্থনাইট্রোফেনলে চেক করি তো, আসো এই চেক করো অর্থনাইট্রোফেনল। ও আচ্ছা, ওয়েট 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 ওয়েট, একটু একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। দেখো এইটা তোমার আসলে জানার কথা না, আমার জানার কথা, তোমার জানার কথা না। কেন? কারণ এই দেখো,
এই যে এইটা আসলে অর্থোনাইট্রোফেনল। এখন দেখো এইটা কিন্তু হাইড্রোজেন, তুমি জানো, জানো কিনা জানো, একটু তোমার পড়া। আর এটা সমযোজী আছে, তুমি জানো, মানে এতগুলা বন্ড মানে কি সমযোজী আছে। বাট এই জায়গায় যে এটা সন্নিবেশ হয়েছে, এটা কি তুমি জানো? জানো না। সো এটা আমার আমার এন্ড থেকে হয়তো তোমারে বলি নাই, বা এটা তোমার জানা উচিত না। কেন? কারণ এটা তোমার অর্গানিকের জিনিস, তো অর্গানিকে পড়ো। মানে এখানে তিনোটাই অ্যান্সার হবে। এখানে অ্যান্সার তিনোটাই হবে, হাইড্রোজেন, সন্নিবেশ, সমযোজী, তিনোটাই হবে। বাট এই জায়গায় যে সন্নিবেশটা আছে এটা তোমার জানার কথা না, বুঝছো? সো আমি ওইভাবে চিন্তাই করি নাই, সো 17 নাম্বার হচ্ছে অ্যান্সার 4 হবে, 17-এর অ্যান্সার 4 হবে। ওকে ওকে, ঠিক আছে। ওকে, বরিশাল ডান। ডান, সুন্দর। এবার আসো, সরি, এবার কোনটা করবা বলো? এবার হচ্ছে সিলেট, তাই না? সিলেটে কি আছে দেখি? আসো সিলেট, এবার বুঝো সিলেটে কি আছে দেখি। একই গ্রুপের উপর থেকে নিচের দিকে হ্রাস পায় কি বলতো? পরমাণুর আকার হ্রাস পায় না। অধাতব ধর্ম, ধাতব ধর্ম বৃদ্ধি পায়, অধাতব ধর্ম হ্রাস পায়। এই অধাতব ধর্ম হওয়া উচিত, 3-এর 4 হওয়া উচিত, 3-এর 4 হওয়া উচিত, মানে অধাতব ধর্ম হওয়া উচিত। কারণ উপর থেকে নিচে নামলে কি হয়? ধাতব ধর্ম বৃদ্ধি পায়, সো অধাতব ধর্ম হ্রাস পাবে। ওকে, সবচেয়ে দুর্বল ক্ষারক কোনটা? আচ্ছা, এটা কিন্তু একবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, বুঝছো? এটা কিন্তু একবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। সবচেয়ে দুর্বল ক্ষারক কোনটা? সবচেয়ে দুর্বল ক্ষারক মানে এটা দ্বারা বোঝাবে তোমার হচ্ছে গিয়ে যার দ্রবণীয়তা কম, বা যা, যে বেশি আয়নিক, সরি, যে বেশি সমযোজী, সে হচ্ছে দুর্বল ক্ষারক। এভাবে চিন্তা করবা। সবচেয়ে দুর্বল ক্ষারক কোনটা? যে বেশি সমযোজী, যে সমযোজী, তার তার দ্রবণীয়তা কম হবে। দ্রবণীয়তা কম হইলে কি? ও OH মাইনাসটা কম প্রডিউস করবে, তার মানে ও দুর্বল ক্ষারক। তাহলে এই 4 জনের ভিতরে কে হচ্ছে দুর্বল ক্ষারক, কে সমযোজী হবে দেখো তো। এখানে কে কে আছে? লিথিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, আর সিজিয়াম হাইড্রোক্সাইড আছে। OH গুলোকে বাদ দাও। তাহলে এবার কোনটা ছোট বলো, কোনটা ছোট? এই কোনটা ছোট ভাইয়া? লিথিয়াম প্লাস ছোট। লিথিয়াম প্লাস যদি ছোট হয় তাহলে লিথিয়াম প্লাসের দ্রবণীয়তা কম, ও OH মাইনাস কমে ছাড়বে, মানে অল্প ছাড়বে, তার মানে কি লিথিয়াম হাইড্রোক্সাইড কি হবে? সবচেয়ে দুর্বল ক্ষারক হবে। এটা ভালো প্রশ্ন। AlCl4 মাইনাসের আকৃতি কোনটা? দেখো AlCl3 এর আকৃতি কি বলতো? AlCl3 এর আকৃতি হচ্ছে ত্রিকোণাকার। বাট AlCl4 মানে যখন আরেকটা এসে পড়বে, এটা কিন্তু হয়ে যাবে কি? চতুস্থলকীয় হয়ে যাবে। বুঝা গেছে? AlCl3 কিন্তু ত্রিকোণাকার ছিল, বাট AlCl4 মানে 4টা জিনিস এসে পড়া মানে কি? এটা চতুস্থলকীয় হয়ে যাবে। ওকে ওকে, এবার আসো দেখো, এক্স 1:2, 2:2, 2p6, 3:3, 3p6, 3d6, 4:2, তার মানে কি? এটা তোমার আয়রন, রাইট? এক্স এর ক্ষেত্রে প্রযোজ্য, এটা অবস্থান্তর মৌল, ইয়েস। এটা ফেরোচৌম্বক, ইয়েস। প্রভাবক হিসেবে কাজ করে, আরে সুন্দর, সবগুলাই, সাতের সবগুলাই, রাইট? সাতের কিন্তু সবগুলাই, ওকে, সাতের সবগুলাই। ওকে ওকে, তারপরে আসো, এরপর কোন যৌগটি আদ্র বিশ্লেষিত হয়? SiCl4 আদ্র বিশ্লেষিত হয়। এটা কি পড়ছি নাকি আমরা পড়িনি? এটা বিশাল বড় একটা প্রশ্নই পড়ছি আমরা। তারপরে H3O প্লাসে বিদ্যমান বিকর্ষণ, দেখো H3O প্লাস ভালো করে বুঝছো, হ্যাঁ, ভালো করে বুঝছো। ওকে, তাহলে এই জায়গায় কোন কোন বিকর্ষণ আছে? এখানে লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের বিকর্ষণ আছে। এই লোন পেয়ার কিন্তু দিয়ে দিছে, এই লোন পেয়ার কিন্তু দিয়ে দিছে। ওকে, এই বুঝছো, ভালো প্রশ্ন কিন্তু এটা, ধরার প্রশ্ন। মানে এই লোন পেয়ার কিন্তু, একটা লোন পেয়ার কিন্তু দিয়ে দিছে। তাহলে এখানে কি? বন্ড পেয়ার বন্ড পেয়ার, লোন পেয়ার বন্ড পেয়ার, বন্ড পেয়ার বন্ড পেয়ার, লোন পেয়ার বন্ড পেয়ার। লোন পেয়ার কিন্তু এখন আর দুইটা নাই, লোন পেয়ার এখন একটা। তাহলে অ্যান্সার কোনটা হবে? 2 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভালো প্রশ্ন এটা, বুঝছো? এটা ভালো প্রশ্ন। 4-4-3 হবে, 4-3 হবে। 4 কি আমরা 3 দাগাই নেই? কোনটা দাগাইছি? 4 কোনটা? 4 কোনটা রে? 4-3, হ্যাঁ 4 তো 3ই দাগাইছি। এই 4 তো 3ই বললাম, 4-3 বলছি না ভাইয়া? 4 কি 3 বলেছি না? লিথিয়ামের কথাই তো বললাম, যে সবচেয়ে দুর্বল ক্ষারক কোনটা হবে? যে ছাড়তে পারবে না। ওকে, স্লাইডের দাগানোটা না সরাইয়ে ফেলছে, যে ক্লাস করবে সে এমনিই বুঝবে তাড়াতাড়ি ভুল দাগায় ফেলছে।
ও 4-3 তো আমরা বলছি ভাইয়া, 4-3 তো বলছি, এই বেটা 4-3 তো বলেছি। ওকে, 4-3 বলছি, হয়তো ভুলে দাগ দিছিলাম অন্যটাতে। ওকে, এটা হতে পারে। ওকে, তারপরে আর কি আছে দেখো, এই যে দেখো, আসো এবার আবার প্রশ্ন, কি প্রশ্ন দিয়েছে এখানে। আগে আমরা এইগুলো একটু সিলেক্ট করি। 14 নম্বর গ্রুপ 2 নম্বর পর্যায়ে, 14 নম্বর গ্রুপ 2 নম্বর পর্যায়ে কোনটা রে? 13-14 মানে কার্বন। 15 নম্বর গ্রুপ মানে নাইট্রোজেন। 16 নম্বর গ্রুপ মানে অক্সিজেন, সালফার, ফ্লোরিন আর ক্লোরিন। ওকে, নিচের নিরপেক্ষ কোনটি নিরপেক্ষ অক্সাইড? আচ্ছা ভাই আমি বলি, নিরপেক্ষ অক্সাইড কারা বলো তো? 4জন। নিরপেক্ষ অক্সাইড কয়জন? 4জন। এই যে নাইট্রাস, নাইট্রিক, তারপরে তোমার পানি আর কার্বন মনোক্সাইড। এখন খেয়াল করো, নিচের কোনটা নিরপেক্ষ অক্সাইড? আসো, নিচের কোনটা নিরপেক্ষ অক্সাইড? তাহলে এই 4জনের ভিতরে কোনো একটা হবে, বুঝছো কাহিনী? এই 4জনের ভিতরে কোনো একটা হবে। এখন দেখো কি বলেছে, D2 নাইট্রোজেন, D2E, এন, এই দেখো N2O, এই যে এটা কারেক্ট অ্যান্সার। Z2 Cl2 না না, AE2 CO2 না। দেখো D2E মানে এই যে N2O, দেখছো আমরা পড়ছিলাম না, 4টা হচ্ছে গিয়ে কি আমাদের নিরপেক্ষ অক্সাইড আছে, কোনো পানি নাই, কোনো পানি নাই। সো এটা হচ্ছে ঠিক আছে। ওকে, এবার DX3 আদ্র বিশ্লেষিত হয়, DX3, DX3, NF3 আদ্র বিশ্লেষিত হয়, হতে পারে। এই NF3 আদ্র বিশ্লেষিত হতে পারে না, মেবি। NF3 আদ্র বিশ্লেষিত হতে পারে না, মেবি। ওকে, ডি এর আয়নীকরণ বিভব ই অপেক্ষা বেশি। ডি এর মানে নাইট্রোজেনের আয়নীকরণ বিভব ই অপেক্ষা বেশি, অক্সিজেন অপেক্ষা বেশি। ইয়েস কারেক্ট। ওয়াই ই থ্রি সালফার O3 SO3 যোগে sp2। হ্যাঁ দেখো, SO2 আর SO3 তিনটা যোগই কি ঘটে বলো তো? sp2 সংকরায়ন ঘটে। SO2 SO3 তিনটা যোগে কি ঘটবে? sp2, দুইটা যোগে sp2 সংকরায়ন ঘটবে। DX3 কি? NF3। NF3 তে আদ্র বিশ্লেষিত, এই NF3 কে আদ্র বিশ্লেষিত হয়? চেক করো তো, মনে হয় হয় না। ওকে, তাহলে অ্যান্সার 2 আর 3 হওয়া উচিত। অ্যান্সার 2 আর 3 হওয়া উচিত। একটু চেক করি, আসো 17 নম্বরটা একটু চেক করি, 17 নম্বরটা একটু চেক করি। 17 খ, এই ঠিক আছে আমাদেরটা, ঠিক আছে। এই 17 খ ঠিক আছে আমাদেরটা, 17 খ হবে, মানে যে 2 আর 3 হবে কারেক্ট। আমি কিন্তু দাগানো উত্তর সহ আপনাদেরকে দিব, বাট এই ক্লাসে তো দাগানো উত্তর রাখার দরকার নাই। আমি উত্তরগুলো দাগায়া তারপর আপনাদেরকে এটা প্র্যাকটিস শিটে দিব, কেমন? ওকে, আসেন এবার আসেন এরপরে। এবার আসো ভালো করে তাকাও। সমযোজী যৌগ প্রধানত, সমযোজী যৌগ প্রধানত কি? এই এটা কিন্তু ময়মনসিংহ বোর্ড। আচ্ছা আমাকে বলো ভাইয়া, সিলেট বোর্ড ডান, এটা ময়মনসিংহ না, এটা দিনাজপুর খুব সম্ভবত, তাই না? দিনাজপুর, হ্যাঁ দিনাজপুর। বলো ভাইয়া তাড়াতাড়ি। দিনাজপুর না, দেখা যাচ্ছে সবকিছু। এই কালার তো ঠিকই আছে। ওকে, বলো ভাইয়া, সি বোর্ড ডান। বলো সিলেট বোর্ডে আর কারো কোনো সমস্যা আছে? কথা বইলো, সিলেট বোর্ডে কোনো সমস্যা আছে? ডান, ডান। ওকে, এই কালার ঠিক আছে না? দেখো তো বোর্ডের কালার সব ঠিক আছে না? বোর্ডের কালার কিন্তু আমার কাছে ঠিক লাগছে, সব কিছুই কিন্তু ঠিক লাগছে। ইভেন আমরা যে ব্ল্যাকে যাচ্ছে, আমি এতক্ষণ মানে ফোনে কমেন্ট পড়ি নাই। সো ফোনের ফিড একরকম, আইপ্যাডের ফিড আরেক রকম, ল্যাপটপে মানে পিসির ফিড একরকম, বুঝছো? ডান ভাইয়া? হ্যাঁ ঠিকই তো আছে, খারাপ লাগে না তো। আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে না কোয়ালিটির, বলো তো? আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে কোয়ালিটি। কোয়ালিটি এটা আসলে এটারে বেস্ট বানানো যাবে যদি হচ্ছে এই যে আমি চারপাশে ফোম টোম লাগাই আর কি। এখন ফোম টোম তো আর কিনি নাই, এই জন্য আর এরকম আর কি, বুঝছো? আসো, তাহলে এখন হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড, তাহলে আমরা দিনাজপুর বোর্ডগুলো একটু তাড়াতাড়ি সলভ করে ফেলি। দিনাজপুরের পরে ময়মনসিংহ, তাহলে আমাদের শেষ, বুঝছো?
আসো, সমযোজী সমযোজী যৌগ প্রধানত সমযোজী যৌগ প্রধানত পোলার প্রকৃতির হয়, ইয়েস হতে পারে। জৈব দ্রাবকে দ্রবণীয় হয়, কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট। আচ্ছা, পোলার প্রকৃতি, এই খেয়াল করো, এটা একটু ভুল দাগাইছি, হ্যাঁ। সমযোজী যৌগ সব তো পোলার হবে এমন কোনো কথা নাই, অপোলার হইতে পারে, রাইট। সো এটা 100% না। জৈব দ্রাবকে দ্রবণীয় হয়, ইয়েস। কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, ইয়েস। 2 আর 3 হচ্ছে বেশি কারেক্ট। অনেকে 1 2 3ও কারেক্ট বলতে পারে, খেয়াল করো, 1 2 3ও কিন্তু কারেক্ট বলতে পারে, বাট 2 আর 3 বেশি কারেক্ট, 2 আর 3 বেশি কারেক্ট। নিচের কোনগুলো আকরিক উৎপাদনকারী মৌল? আমরা জানি 16 নম্বর গ্রুপ হচ্ছে আকরিক উৎপাদনকারী মৌল, তার মানে অক্সিজেন আর সেলেনিয়াম হচ্ছে আকরিক উৎপাদনকারী মৌল। ও এস সিতে পড়ে, ও এস সিতে পড়ে এটা। তারপর আর কোনটা আছে? ওরে সুন্দর, নিচে আরো প্রশ্ন আছে, দেখো কি বলেছে এখানে। বলছে নিচের কার আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি? নিচে কোনটির আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি হবে? ভাই হিলিয়ামের। ভাই সবাই তো নিষ্ক্রিয় গ্যাস, সবারই আয়নীকরণ শক্তির মান অনেক বেশি, বাট হিলিয়ামের কথাটা কেন বললাম? কারণ হিলিয়াম নিউক্লিয়াসের সবচেয়ে কাছে আছে, সো হিলিয়াম। পিসিএল ফাইভের অণুর গঠন কিরকম? ত্রিকোণাকার দ্বিপিরামিড, একটু আগে বলছি। পিসিএল ফাইভ মানে কি বলতো? sp3d শঙ্করায়ন আর ত্রিকোণাকার দ্বিপিরামিড। বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি। ওকে, এরপরে আবার আসো, উপরে কোনোটা আছে না? উপরে কোনোটা নাই, তাহলে আমরা কোন জায়গায় চলে যাবো এখন? 16-17-তে। ওকে আসো, কি বলেছে? পানিতে দ্রাব্যতার সঠিক ক্রম কোনটা? পানিতে দ্রাব্যতার সঠিক ক্রম, দ্রাব্যতার ক্রম মানে কার ক্রম বলতো? আয়নিকের ক্রম, আয়নিকের ক্রম। এখানে সিলভার গুলা বাদ চলে যাবে, তার মানে অ্যানায়ন দিয়ে মাপবা, দেখবা হচ্ছে কোন অ্যানায়নের আকার ছোট। অ্যানায়নের আকার ছোট হইলে সে আয়নিক হবে, তাই না? অ্যানায়নের আকার বড় হইলে সমযোজী, তার মানে অ্যানায়ন যদি ছোট হয়, অ্যানায়ন ছোট হইলে কি হবে? আয়নিক হবে। আরে উল্টা চিন্তা করবা, তার মানে ফ্লোরাইডের দিকে যদি অ্যারো থাকে ওইটা হচ্ছে অ্যান্সার। ফ্লোরাইড যেহেতু ছোট, তাহলে ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এই যেটা। ক্লিয়ার? ওকে ওকে। এবার হাইড্রোজেন বন্ধনে গঠিত হওয়ার প্রধান শর্ত কোনটা? হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ার প্রধান শর্ত কোনটা? দেখো ভালো করে তাকাও। বন্ধনকৃত পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে, হ্যাঁ বলতে পারো। হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত অপর পরিমাণ তড়িৎ-ঋণাত্মকতা, না না না, এটা হাইড্রোজেন বন্ধনের শর্ত না, এটা পোলারিটি শর্ত। তড়িৎ-ঋণাত্মক মৌলের পরমাণুকে আকারে ছোট হতে হবে, ইয়েস এটা শর্ত। 1 আর 3 দাগাইতে পারো, তাও হচ্ছে একটু চেক করে নিও। 1 আর 3 দাগাইতে পারো, একটু চেক করে নিও, 1 আর 3 দাগাইতে পারো এখান থেকে। ওকে, তারপরে আসো। ওকে, এবার এখান থেকে আসো, দেখো এই প্রশ্নটা একটু দেখো। আর্গন 3d10 4s2, আর্গন 3d10 4s2, দ্যাট মিনস এটা জিঙ্কের কথা বোঝানো হচ্ছে, রাইট? জিঙ্ক ডি ব্লক মৌল, ওকে ফাইন। অবস্থান্তর মৌল, না না না, রঙিন যৌগ গঠন করতে পারে না, এটা কারেক্ট। তাহলে 1 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার, মানে গ নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেন? জিঙ্ক অবস্থান্তর না, আমরা জানি জিঙ্ক রঙিন যৌগ গঠন করতে পারে না, এটা কারেক্ট। অ্যান্ড জিঙ্ক ডি ব্লক মৌল, এটাও কারেক্ট। তাহলে 1 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার এখানে, 25-এর 3 নাম্বার। ওকে, তো আমাকে বলো এবার, ভাইয়া দিনাজপুর ডান, বলো তাড়াতাড়ি বলো, দিনাজপুর ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। পোলাপান কথা বইলো। ডান ভাইয়া, ডান। এবার আসো, এবার হচ্ছে গিয়ে ময়মনসিংহ। ময়মনসিংহ কিন্তু 11টা প্রশ্ন আছে, ময়মনসিংহ বোর্ড। আসো, সরি, দেখো ভালো করে দেখো। কোন যৌগের আকৃতি সমতলীয় ত্রিকোণাকার? বলো সমতল, এই যে আমরা প্রত্যেকটাই পড়ি। বেরিলিয়াম ক্লোরাইড মানে কি? সরল রৈখিক, রাইট? BCl3 সমতলীয় ত্রিকোণাকার। অ্যামোনিয়া কি? ত্রিকোণাকার পিরামিড। BF4- মানে কি? চতুস্তলকীয়। কি হবে এটা? চতুস্তলকীয়। তার মানে অ্যান্সার কোনটা হবে? BCl3। কোন যৌগটা অধিক আয়নিক? NaCl, দেখে বোঝা যাচ্ছে। কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে? স্ফুটনাঙ্ক বেশি হবে যেখানে হাইড্রোজেন বন্ড সবচেয়ে বেশি শক্তিশালী, মানে H2O, সরি, পানির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড। একক জারণ সংখ্যা বিশিষ্ট মৌল কোনটা?
একক জারণ সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম। সালফারের জারণ মান একাধিক থাকতে পারে, +2 থাকতে পারে, +4 থাকতে পারে, +6 থাকতে পারে। তাহলে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে 1 আর 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে 1 আর 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কই 1 আর 2? এই যে 1 আর 2 কারেক্ট অ্যান্সার। ওকে, কোন লবণটি অধিক দ্রবণীয়? একটু আগে পড়ছি, অধিক দ্রবণীয় মানে কি আয়নিকের ক্রম, মানে সিলভার ফ্লোরাইড। ওকে, সিলভার ফ্লোরাইড হচ্ছে অধিক দ্রবণীয় হবে। এই চারজনের ভিতরে সিলভার ফ্লোরাইড অধিক দ্রবণীয় হবে, রাইট? একটু আগে পড়াইছি সিলভার ফ্লোরাইড অধিক দ্রবণীয় হবে। 8-এর 4 হওয়া উচিত। এই 8-এর 4 হওয়া উচিত। ওকে, 8-এর 4 হওয়া উচিত। এরপরে আসো, সবাই একটু বইয়ের সাথে মিলাইও, নিজে নিজে কইরো, আমি করলে লাভ নাই। এবার আসো, কোন মৌলটির আয়নীকরণ বিভব কম? আয়নীকরণ বিভব কম হবে কার? আয়নীকরণ বিভব কম হবে কার? ওই যে একটু আগে আমরা পড়ছিলাম, মনে আছে? পটাশিয়াম সোডিয়ামের কথা। সোডিয়ামেরটা বেশি ছিল, পটাশিয়ামেরটা কম ছিল। কোন পারমাণবিক সংখ্যাধারী মৌল রঙিন যৌগ গঠন করে? দেখো 30 করবে না কেন? 30 হচ্ছে জিঙ্ক। 21 করবে না কেন? 21 হচ্ছে গিয়ে কি, বলো বলো? 21 হচ্ছে স্ক্যান্ডিয়াম। 25 করবে শিওর। 55 তাইলে তুমি লিস্টের থেকে বাদ দিয়ে দাও। এই 55 তুমি লিস্টের থেকে বাদ দিয়ে দাও। তুমি কিভাবে চিন্তা করবা? 21 আর 55 এমন একটা জিনিস যেটা আশেপাশে নাই, মানে এটা পরে পড়ছে। ওকে, সো 56-র আগে পড়ছে, মানে এটা পি ব্লকে পড়ছে। তাহলে 25 কি ডি ব্লকের। ওকে, এইভাবে চিন্তা করো। এরপরে কোনটা দেখো, এরপরে কোনটা জানি না, দেখেন ভালো করে তাকাও। এরপরে কোনটা আছে? এক সেকেন্ড, এখানে আছে আর এই যে আছে। কোন তথ্যটি সঠিক? ফ্লোরিন সর্বাধিক তড়িৎ আসক্তি সম্পন্ন মৌল। তড়িৎ ঋণাত্মক দেখো এইটাতে গ্যাঞ্জাম লাগাই দিছে রে। এই এইটাতে গ্যাঞ্জাম লাগাই দিছে, বুঝছো? আচ্ছা, একটু ভুল হইছে, হ্যাঁ একটু ভুল হইছে। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি চ্যাপ্টার 4 এর প্রশ্ন, আমরা এই জায়গা থেকে একটু বাদ দিব। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি চ্যাপ্টার 4 এর প্রশ্ন, এটা চ্যাপ্টার 4 এর প্রশ্ন, এটা এই চ্যাপ্টারের প্রশ্ন না। ফ্লোরিন সর্বাধিক তড়িৎ আসক্তিপূর্ণ মৌল না। আয়োডিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল না। তো এই দুটো তোমরা জানো। এই যে তাপমাত্রা বৃদ্ধিতে পিকে এর মান হ্রাস পায়, এখন এইটা সঠিক, এটা তুমি জানবা কেমনে? কারণ এটা তুমি এখনো পড়ো নাই, মানে এটা চ্যাপ্টার 4 এর প্রশ্ন। ওকে, সো এটা স্কিপ করো, মানে 10টা প্রশ্ন চিন্তা করবা। ওকে, তারপরে কি আছে দেখো, কোনটি সঠিক? এই জায়গা থেকে কি বলেছে দেখো, এই এখান থেকে কি বলেছে, কোনটা সঠিক? ক্যাটায়নিক ব্যাসার্ধ অ্যানায়নিক ব্যাসার্ধের চেয়ে ছোট হয়, অবশ্যই আমরা জানি। অ্যানায়ন হওয়া মানে কি? মাইনাস আসা। মাইনাস আসা মানে কি? আমরা পড়ছিলাম, দেখো মূলটা সবসময় ছোট হবে কার থেকে? অ্যানায়ন থেকে। আর মূলটা থেকে সবসময় কে বড় হবে? ক্যাটায়ন বড় হবে। সরি, মূলটা থেকে সবসময় ক্যাটায়ন ছোট হবে। তার মানে এটা কারেক্ট, অ্যানায়নিক ব্যাসার্ধ বড় হয় ক্যাটায়নিক ব্যাসার্ধ থেকে। অ্যামোনিয়া অণুতে sp2 না হয় নাই, পানি আয়নিক যৌগ না হয় নাই, ক্লোরিনের সর্বাধিক তড়িৎ ঋণাত্মক না হয় নাই। তাহলে বুঝতে পারতেছো 1 নাম্বারটা কারেক্ট। না পারলো নিজের 3টা তো বাদ, তার মানে কি 24-এর 1 কারেক্ট না, 24-এর 1 কারেক্ট আর কি। এবার আসেন, এবার এই যে এই প্রশ্ন দুইটা দেখি, 24 আর 25, ভালো করে তাকাও। পি মৌলের শেষ কক্ষপথে কতটি ইলেকট্রন রয়েছে? পি মৌল কে? আচ্ছা ভাইয়া, এখানে একটু প্রশ্নে ভুল আছে, বুঝছো? এখানে একটু ভুল আছে, মানে এই যে এই সংখ্যাগুলো উঠে নাই, তারপর আমরা পারবো, সমস্যা নাই। যেমন সোডিয়াম, সোডিয়ামের নিচে হবে, আচ্ছা সোডিয়াম ম্যাগনেসিয়াম, আহারে। আচ্ছা লেটস সে এইভাবে চিন্তা করো, ওয়াই ও কিউ, মানে এটা আসলে প্রশ্নের ইরর, মানে এই জায়গায় প্রশ্ন দুইটা ছাপা হয় নাই, তাই আমরা বলতে পারছি না আর কি, বুঝছো? এই আমরা বলতে পারছি না, এই জায়গায় ছাপানো হয় নাই আর কি, সো এটা বলা টাফ হয়ে যাবে, বুঝছো? ওকে, এখন আমাকে বলো যে ভাইয়া ময়মনসিংহ ডান, বলো তাড়াতাড়ি। ময়মনসিংহ ডান, তাড়াতাড়ি। ময়মনসিংহ ডান, তাড়াতাড়ি। আমি কখনো এক্সপেক্ট করি নাই তোমরা যে এত ফাঁকিবাজ, বুঝছো? এই যে আজকে কম স্টুডেন্ট লাইভ ক্লাস করতে, নর্মালি আমাদের ক্লাস কিন্তু লাইভ ক্লাস করে 80 জনের উপরে, খেয়াল করছো? 80 জনের উপরে লাইভ ক্লাস করে। এখন কেন 80 জনের কম লাইভ ক্লাস করতেছে বলো তো? কারণ হচ্ছে ওরা এই চ্যাপ্টারটা লাইভে শেষই করে নাই, এই জন্য ওদের ভিতরে আগ্রহ কম। ফাঁকিবাজ রে, বুঝছো? 24-এর ক, এই বেটা তুই 24-এর ক কইলি কেমনে রে ভাই? এই জায়গার সংখ্যাগুলাই তো নাই, এই জায়গার সংখ্যা না থাকলে আমি কেমনে বলবো? এই ওকে, আসো এরপরে আমরা মাদ্রাসা বোর্ডটা একটু দেখে ফেলি তাড়াতাড়ি, তাহলে আমাদের এমসিকিউ গুলো সলভ হয়ে যাবে। তাহলে নট
একদম লাস্টে মাদ্রাসা বোর্ডের প্রশ্ন। আসো, মাদ্রাসা বোর্ডের প্রশ্ন নর্মালি সহজ হয়, আমরা একটু দেখে ফেলি। পি ব্লকের মৌল কোনটা? এই বলো, পি ব্লকের মৌল কোনটা? আল্লাহ ভাইয়া, পি ব্লকের মৌল হচ্ছে নিয়ন। আমরা জানি কি না? জানি। 1s2 2s2 2p6 3s2 3p5, তার মানে এটা হচ্ছে ক্লোরিন, তাই না? ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কোনটা? 3, তাই না? 3। শেষ। আর কোনটা আছে এখানে দেখো, এই যে Fe3+-এর Fe3+-এর ডি অরবিটাল ইলেকট্রন থাকে কতটা? দেখো Fe3+ মানে কি? 4s2, মানে 4s0 আর 3d5, তাই না? তাহলে 3d5, 3d5 মানে কি? ডি অরবিটাল ইলেকট্রন থাকে কয়টা? 5টা। শেষ। ক্লোরাইড যৌগের ক্ষেত্রে কোন আয়নটির পোলার আয়ন সবচেয়ে বেশি হবে? কোন আয়নের পোলার আয়ন সবচেয়ে বেশি হয়? যেই ক্যাটায়নের সাইজ সবচেয়ে কি হয় বলো তো? ছোট হয়। পোলার আয়নের পোলার মানে ক্যাটায়নের একটা ছোট হইলে কি হবে? ও পোলারিত হবে সবচেয়ে বেশি, তাই না? তাহলে এখানে 17 অ্যান্সার কত হবে? 17 অ্যান্সার হবে ক, মানে সোডিয়াম প্লাস হবে, বুঝছো? কেন? কারণ যেখানে ক্যাটায়নের সাইজ সবচেয়ে ছোট সেখানে পোলার আয়ন ক্ষমতা বেশি হয়। তারপরে Ca3, এই ভালো করে তাকাই, ওই জায়গায়, এই জায়গায় দরকারি আলোচনা আছে। এ বি সি তিনটি মৌল পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেন একটা, নাইট্রোজেন একটা, ফসফরাস একটা। ওকে। Ca3 মানে PH3, PH3 কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন কোনটা? PH3 মানে অ্যামোনিয়ার মতো, sp3। উদ্দীপকের মৌলগুলোর ক্ষেত্রে বি মৌল সি অপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক, বি মৌল সি অপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক, ঠিক আছে। Ca3 মানে অ্যামোনিয়া, Ca3 মানে ফসফিন অপেক্ষা Ba3 অধিক ক্ষারকীয়। হ্যাঁ আমরা জানি, এই অ্যামোনিয়া কিন্তু বেশি ক্ষারধর্মী ফসফিন থেকে। পড়াইছি নাকি পড়াই নাই? 15 নম্বর গ্রুপের ক্লাসে পড়াইছি। বন্ধন কোণের ক্ষেত্রে Ba3 Ca3, এটাও কারেক্ট। কেন? কারণ অ্যামোনিয়ার বন্ধন কোণ কত? 107 ডিগ্রি, আর এটা কত? 94 ডিগ্রি। সো এই দুইটাই কিন্তু হচ্ছে গিয়ে Ba3 বড় হবে Ca3 এর ক্ষেত্রে। তার মানে বিশের তিনোটাই কারেক্ট, বিশের তিনোটাই কারেক্ট। অ্যামোনিয়াম আয়নের আকৃতি কোনটা? চতুস্থলকীয়। প্রথমেই অ্যান্সার এসে পড়ছে, অ্যামোনিয়াম আয়নের আকৃতি কোনটা হবে? চতুস্থলকীয় হবে। আর কোন যৌগের বন্ধন কোণ সবচেয়ে কম? বলো, কোন যৌগের বন্ধন কোণ সবচেয়ে কম হবে? এই যে ফসফিন। কয় ডিগ্রি? 94 ডিগ্রি। মিথেন হচ্ছে 109.5 ডিগ্রি, পানি হচ্ছে 104 ডিগ্রি, অ্যামোনিয়া হচ্ছে 160 ডিগ্রি, আর এটা কত? ফসফিন কত? 94 ডিগ্রি। বুঝা গেছে? তারপরে এই তো হয়ে গেছে। 17-র ক কিনা একটু চেক করো তো, 17টা একটু চেক করো, 17-র ক কিনা। হ্যাঁ 17-র ক, ঠিক আছে। ওকে, এবার বলো ভাইয়া, তোমার এই এমসিকিউ গুলো সলভ করে কেমন লাগলো? তোমার কি কোনো কিছু বাকি আছে নাকি বাকি নাই বলো?